আচ্ছা, দেখেন আমার স্ক্রিনে পেইন্ট আসছে, দেখতেছেন? মাইক্রোসফট পেইন্ট আসছে, দেখেন। আমাদের এই কোর্সটার কোর্স কোড কত বলেন তো? এই কোর্সটা 351। কে বলছে আপনাকে? এটা কি ট্রান্সপোর্টেশন? না স্যার। এটা হচ্ছে সিই 312। 312 স্যার। ঠিক আছে, আর এটার কোর্স টাইটেল কি? টাইটেল বলতে পারবেন? স্যার স্ট্রাকচার এন্ড Structure analysis design. স্ট্রাকচারাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন। অ্যানালাইসিস এন্ড ডিজাইন সেশনাল 1। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানে আসলে আমরা কি শিখবো? এখানে হচ্ছে আমরা দুই ধরনের স্ট্রাকচারাল। স্যার আমার গুলি করে মাইরা ফেলেন, এমনি কেউ চিল্লায়? মানে স্যার আসতে বলছি। হ্যাঁ, বলেন। স্যার মাইকটা মুখের সামনে নিচে তো স্যারের জন্য স্যার। হ্যাঁ, বলেন বলেন। ভাই তোর মাইকটা দূরে সরাও। ভাই তোর মাইক একটু দূরে রাখ। মাইকটা খায় ফেলেন। ঠিক আছে, আচ্ছা স্যার। দুপুরবেলা ভাত খান, ভাত খাইয়া ক্লাস করেন, বলেন যে কি হয়েছে বলেন। স্যার কোর্স কোডটা স্যার কিভাবে আসে স্যার, এটা যদি একটু স্যার বলতেন স্যার। মানে এটা মানে আর কিছু জীবনে পাইলেন না, কই থেকে আসে এটা জানতে মন চাইছে এখন। জি স্যার। কোর্স কোড হচ্ছে নরমালি আমরা মানে সিলেবাস করার সময় ঠিক করি, মনে রাখবেন। সাপোজ আপনি একটা কোর্স করতেছেন ফিজিক্স, মানে ফিজিক্সের বেসিক থিওরি, ঠিক আছে? এই কোর্সটার কোড মনে করেন যে PHY 101, মানে ফিজিক্স 101। ওই কোর্সের সাথে রিলেটেড যে প্র্যাকটিক্যাল গুলা করবেন বা সেশনাল গুলা করবেন, ওইটার কোড হবে PHY 102। লাস্টে যদি জোড় সংখ্যা হয় এটা হচ্ছে একটা মানে প্র্যাকটিক্যাল বা ল্যাব ক্লাস, আর লাস্টে যদি বিজোড় সংখ্যা হয় এটা একটা থিওরিটিক্যাল ক্লাস। বোঝা গেছে নাকি আরো জি স্যার। বুঝতে হবে বলেন? না স্যার। আচ্ছা, তার মানে আপনি CE 311 একটা কোর্স পড়বেন, দেখবেন ওইটাতে স্ট্রাকচারাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন 1। ওই স্যার আমার course-এ- একটা স্যার নরমাল কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন বলেন। স্যার বিজি স্যার একটা পোস্ট দিল দেখলাম স্যার সামান্তা প্রাপ্তি নিয়ে স্যার, এটা স্যার কিসের পোস্ট স্যার বুঝিয়ে স্যার? কে পোস্ট দিছে? স্যার বিজি স্যার সিভিলিয়ানে। ভিসি স্যার আমাদের বায়ো সিভিলিয়ান গ্রুপে কোনো পোস্ট দিছে? জি স্যার। কখন? কবে দিছে? আমি আজকে দেখিনি, মানে পোস্টে স্যার কি লিখছেন? Sir, let's welcome our new member Samantha Prapti. Next হ্যাঁ, 2 years around, CE department is going to experience many aspects of large construction project. Please try to exact the maximum benefit from this. May do not get this opportunity in their lifetime. Happy learning. আচ্ছা, সম্ভবত হচ্ছে আমি জানি না, বাট মানে আমাদের মানে গ্রুপে হচ্ছে কিছু নতুন স্টুডেন্ট জয়েন করতেছে যারা হচ্ছে আপনার 1-1 বা 1-2 তে বা 2-1 এ আছে। তো গতকালকে বা তার আগের দিন প্রবাবলি এরকম আমাদের 2-1 এ আছে একটা আপনাদের ছোট বোন, ও হচ্ছে ওর নাম হচ্ছে সামান্তা প্রাপ্তি, ও জয়েন করলো। এখন স্যার এটা দেখে হয়তো স্যারের চোখে পড়ছে বা নোটিফিকেশন গেছে স্যারের কাছে, স্যারও বোধহয় অ্যাডমিন। এখন স্যার হয়তো মানে এভাবে নর্মালি ইন্ডিভিজুয়ালি কেউ জয়েন করলে আমরা ওইভাবে হয়তো ওয়েলকাম করি না, বা এটা আসলে স্যার হয়তো বুঝে নাই আর কি। স্যার হয়তো অন্য কোনো সেন্সে বা অন্য কোনো ভাবে মানে ভাবছে যে নতুন মেম্বার, এই জন্য স্যার হয়তো কনগ্রেচুলেট করছে। বাট স্যারের পোস্টের যে মেইন থিম সেটা হচ্ছে, আপনারা তো নিশ্চয়ই জানেন যে পার্মানেন্ট ক্যাম্পাসের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে, এটা কি জানেন? জি স্যার। এতদিন হচ্ছিল আপনার অ্যাডমিন বিল্ডিং এর পাইলিং এর কাজ চলতেছিল, মানে পাশাপাশি অনেকগুলা বিল্ডিং এর কাজ শুরু হয়েছে। মানে আপনার কাজ আরো 3-4 মাস আগেই শুরু হয়েছে, বাট এতদিন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, যেটাতে হচ্ছে ভিসি স্যার, রেজিস্ট্রার স্যার বা ট্রেজারার স্যার, মানে মানে যেটাতে হচ্ছে আসলে কোনো একাডেমিক অ্যাক্টিভিটি হবে না, পুরোপুরি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটি হবে। একটা 4 তলা বা 3 তলা একটা বিল্ডিং এর কাজ এতদিন মানে কন্টিনিউ হয়েছে। বিল্ডিংটার কাজ শেষ হইতে আরো মনে করেন অনেক দিন লাগবে, বাট কাজটা শুরু হয়েছে। বাট রিসেন্টলি হচ্ছে অ্যাডমিন মানে একাডেমিক বিল্ডিং, যেটা হচ্ছে যে বিল্ডিং গুলোতে হচ্ছে ক্লাস ক্লাস হবে, এরকম একটা বিল্ডিং এর কাজ শুরু হয়েছে রিসেন্টলি। তো স্যারের পোস্টের মেন উদ্দেশ্য হচ্ছে, যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলতেছে আগামী 2 বছর, আপনারা চাইলে একদম প্র্যাকটিক্যালি সাইটে গিয়ে মানে কাজগুলো দেখতে পারবেন, শিখতে পারবেন। মানে প্রবলেমটা হচ্ছে এখন করোনার জন্য তো আমরা কেউ যাইতে পারতেছি না। যদি করোনা না থাকতো আপনারা প্রত্যেকটা জিনিস গিয়ে গিয়ে মানে এখন থিওরিটিক্যালি যে জিনিসগুলো পড়তেছেন প্র্যাকটিক্যালি জিনিসগুলো গিয়ে দেখতে পারতেন এখানে। জি স্যার। তো ইনশাল্লাহ যদি আপনার করোনা আস্তে আস্তে আবার একটু কমে, এখন তো আবার বাড়তির দিকে, যদি একটু কমে তাহলে হচ্ছে হয়তো যদি ফিজিক্যালি ক্লাস শুরু হয় হয়তো আপনাদেরকে এরকম মানে মাঝে মধ্যে ইউনিভার্সিটি থেকে বাসে করে
ওইখানে নিয়ে প্র্যাকটিক্যাল কাজগুলো দেখাইলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট লাইফেই প্র্যাকটিক্যাল জিনিসগুলো একদম সামনে থেকে দেখতে পারলে মানে থিওরির সাথে প্র্যাকটিক্যালটা ম্যাচ করতে পারবেন। নাহলে যেটা হয় আমরা হচ্ছে থিওরি পড়ি কিন্তু প্র্যাকটিক্যালি একটা জিনিস আসলে কিভাবে হচ্ছে বা প্র্যাকটিক্যালে সাথে থিওরির পার্থক্যটা কোন জায়গায়, এই জিনিসটা আমরা ধরতে পারি না। এটা হচ্ছে প্রবলেম আর কি। যাই হোক, মানে স্যারের পোস্টের মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জাস্ট মানে এটা জানানো যে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের একাডেমিক বিল্ডিং এর কাজ স্টার্ট হয়েছে। আপনারা চাইলে করোনা ইনশাল্লাহ যদি একটু কমে আপনাদেরকে ওইখানে নিয়ে যাওয়া হবে আর কি। ঠিক আছে, স্যার বলেন। স্যার মানে ওই ভিডিওতে যেটা দেখলাম শুধু কি বাউন্ডারি ওয়ালই করছে নাকি আরো কোনো বাউন্ডারি কাজ? ওয়ালটা তো ইম্পর্টেন্ট না, বাউন্ডারি ওয়ালটা হচ্ছে মেইন হচ্ছে আপনার পাইলিং এর কাজ চলতেছে এখন। ঠিক আছে, ও আচ্ছা এখন হচ্ছে অলরেডি পাইলিং এর কাজ মানে সিরিয়াসলি শুরু হয়ে গেছে। এখন ও। গেলে দেখবেন যে সব মাটির নিচের কাজ হচ্ছে। ঠিক আছে, দেখবেন যে পাইলিং প্রবাবলি করতেছে, কাস্টিং সিটও করতেছে। হ্যাঁ, কাস্টিং সিটও পাইলিং করতেছে। আপনারা কি জানেন পাইলিং কয় রকম হয়? প্রিকাস্ট পাইলিং, কাস্টিং সিটু পাইলিং, এগুলোর নাম শুনছেন? আপনি বলছিলেন স্যার 2-1 এ। এমনিতে ডিটেলস অফ কনস্ট্রাকশন কোর্সটা করছেন না মানে সেশনাল? জি স্যার। ওইখানে করতেছি এখন। এটাতে দেখবেন যে মানে কাস্টিং সিটু পাইলিং কি জিনিস, প্রিকাস্ট পাইলিং কি জিনিস, এগুলা মানে শুনবেন। আমরা হচ্ছে মানে এখানে হচ্ছে কাস্টিং সিটু পাইলিং করা হচ্ছে। তো গেলে কাস্টিং সিটু পাইল কিভাবে করা হয়, মানে পাইলিং করার আগে কিভাবে চেক করতে হয় সবকিছু ঠিকঠাক আছে কিনা, এগুলো নিজেরা মানে একদম হাতে কলমে শিখতে পারবেন আর কি। ও স্যার আরেকটা কোশ্চেন করি স্যার, হ্যাঁ। এটা মানে আমাদের মানে এই পার্মানেন্ট ক্যাম্পাস মানে কত কোটি টাকার প্রজেক্ট স্যার, আনুমানিক কোনো ধারণা দিতে পারবেন? আনুমানিক ধারণা দিতে পারবো না, বাট কারণ এটা অনেকবার চেঞ্জ হয়েছে। মানে আমি এখন সরাসরি আসলে এটার সাথে ওইভাবে ইনভলভ নাই। ঠিক আছে, জি স্যার। আমি হচ্ছে আগে ছিলাম মানে আপনার এটার প্রথমে আপনার প্ল্যান ছিল টিপটা বাজারের আশেপাশেই কোনো একটা জায়গায় হবে, কুমিল্লা ক্যান্টনমেন্টের আশেপাশে। তখনও আমি ছিলাম না, তখন আমি বায়োসে জয়েনই করি নাই। আমি জয়েন করার আগের কাহিনী এটা। আমি যখন জয়েন করছি তখন আবার নতুন করে আপনার প্ল্যান হয়েছে যে কুমিল্লাতে পুরাতন বিমানবন্দর বলে একটা জায়গা আছে, ওল্ড এয়ারপোর্ট ইপিজেড এর পাশে, ওইখানে হবে। তো ওইখানে যখন মানে প্ল্যান ছিল তখন আমি এটার সাথে ইনভলভ ছিলাম। তখন প্রায় আপনার মানে ছিল 300 কোটি টাকার উপরে ছিল মানে টোটাল বাজেট। ঠিক আছে, আচ্ছা ওই প্ল্যানও চেঞ্জ হয়েছে। ওই প্ল্যান চেঞ্জ হয়ে আমাদের নতুন বিসিএস আসার পরে নতুন জায়গা কেনা হইলো। মানে আলটিমেটলি ওইগুলো শুধু প্ল্যানই ছিল, ওইগুলো একটাও কিন্তু আমরা এক্সিকিউশন করতে পারিনি। বাট মানে নতুন স্যার বিসিএস এসে যেটা বুঝতে পারছে যে আর্মিরা আসলে আমাদেরকে জায়গা দিবে বলতেছে, বাট ওইভাবে আসলে আমরা পাচ্ছি না বা দেরি হচ্ছে। তো স্যার হচ্ছে নিজে একদম উদ্যোগ নিয়ে এই আপনার কালাকচুয়াতে জায়গা কিনে কাজ শুরু করে দিছে। তো এইখানে মানে মিনিমাম ধরে রাখতে পারেন যে মানে যেই পরিমাণ টাকা লাগতেছে এত টাকা আসলে মানে আমাদের একবারে নাই। তো ট্রাস্ট ব্যাংক থেকে লোন নিয়ে আমরা কাজ শুরু করে দিচ্ছি আর কি। ও, বুঝতে পারছেন? বুঝতে পারছি, কিন্তু স্যার এটা কি 100 কোটির উপরে যাবে এরকম চোখ কোনো বন্ধ, চোখ বন্ধ করে 100 কোটি টাকার উপরে যাবে। আরো বেশি দাও। আমি তো বললামই যে আগে যেটা ছিল মানে পুরাতন বিমানবন্দরে ওইটা ছিল 7 একরের উপরে। ওইখানেই আমি যেটা দেখছিলাম 300 কোটির উপরে বাজেট। আর এখানে এটা প্রায় আপনার 10 একরের উপরে জায়গা, প্রায় 11 একরের কাছাকাছি। তো মানে বাজেটটা আসলে আমি দেখি নাই বা ওইভাবে আসলে ডিটেল একদম পুরো বাজেট করছি কিনা জানি না, বাট বাজেট তো চেঞ্জ হয়। আপনার বিল্ডিং একভাবে আমরা চিন্তা করতেছি, কনস্ট্রাকশনের সময় দেখা যায় যে চেঞ্জ করা লাগে, তো অনেক কিছু চেঞ্জ হয়। এটা আসলে এপ্রক্সিমেটলি বলা যাবে, মানে যদি আমি কথা বলি কারোর সাথে জানতে পারবো এপ্রক্সিমেটলি আসলে কত, বাট এক্স্যাক্টলি এটা আসলে বলতে পারবো না। ঠিক আছে, জি স্যার বুঝতে পারলাম স্যার। তবে মানে ধন্যবাদ। মিনিমাম ধরে রাখতে পারেন সেটা 300 কোটি টাকার উপরে একটা প্রজেক্ট। মিনিমাম? হ্যাঁ, ও বায়োস এত সবকিছু বড় মিলায় লোক। মানে বায়ুস বড়লোক না, বায়ুস হচ্ছে বড়লোক হলে ব্যাংক থেকে লোন নিত না। টাকা নাই দেখেই ব্যাংক থেকে লোন নিয়ে এভাবে আস্তে আস্তে করে মানে কাজ শুরু হয়েছে আর কি। ঠিক আছে, স্যার আপাতত স্যার আমাদের ক্যাম্পাস 1 আর ক্যাম্পাস 2 মিলে স্যার কত একর? ক্যাম্পাস ওয়ানে এক্স্যাক্টলি মাপা নাই। আমরা মানে আমি যখন আসছিলাম মানে এরকম সবাই মুখে মুখে বলতো যে ক্যাম্পাস ওয়ানে কতটুকু জায়গা, এই আপনার 11-11.5 একরের মতো হবে হয়তো। আর ক্যাম্পাস টু তো হচ্ছে 5 বা 5.5 একরের মতো ক্যাম্পাস টুতে। তাহলে স্যার ধরা যায় 17 একর। হ্যাঁ, মানে ক্যাম্পাস 1-2 মিলায় এরকম আপনি 15-16 একর ধরতে পারেন। বাট এটা তো আসলে বিক্ষিপ্ত, আর এখানে তো আসলে সব জায়গায় আপনি ইউজ করতে পারতেছেন না, কারণ যেহেতু হচ্ছে আপনার আর্মিদের জায়গা, আর্মিরা অনেক জি স্যার, জায়গায় আমাদেরকে বিল্ডিং restricted। করতে দিচ্ছে না। But ওইখানে তো আপনি দেখবেন যে আপনার মানে জায়গা টায়গা ছাড়ার পরে আপনি আপনার ইচ্ছা মতো, ওটা যেহেতু নিজেদের জায়গা, ইচ্ছা মতো কনস্ট্রাকশন করা যাবে নিজেদের প্ল্যানিং মতো। ঠিক আছে, আচ্ছা আমরা ওইদিকে না যাই, আমরা আমাদের আজকের পড়াশোনায় ফেরত আসি। আচ্ছা দেখেন, আমরা যেটা বলতেছিলাম, আমরা এই কোর্সে আসলে শিখবোটা কি, আমরা এই কোর্সে হচ্ছে 2 রকমের স্টিল স্ট্রাকচার, ঠিক আছে, ডিজাইন করা শিখবো। একটা হচ্ছে ট্রাস,
আরেকটা হচ্ছে প্লেট গার্ডার। তো ট্রাস তো সবাই চিনেন, চিনেন না? জি স্যার। ট্রাস চিনেন না? কে কে আছেন? কেউ আছেন যে ট্রাস চিনি না, বা মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এতদিন যে পড়ালেখা করলাম কোনোদিন হচ্ছে ট্রাস শব্দটা শুনি নাই, এরকম কেউ আছেন? মানে আমার ধারণা এরকম আসলে কেউই থাকার কথা না। আচ্ছা, আমাকে বলেন যে ট্রাস একটা, মানে ধরেন একটা সিম্পলি সাপোর্টেড ট্রাস, এক মাথায় হচ্ছে হিন সাপোর্ট আছে, এক মাথায় হচ্ছে রোলার সাপোর্ট আছে। আপনারা যখন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়ছেন বা সলিড মেকানিক্স 1, সলিড মেকানিক্স 2 এই কোর্স গুলা পড়ছেন, তখন ট্রাসের সাপোর্টের রিঅ্যাকশন আর মেম্বার ফোর্স বের করা শিখছেন না? জি স্যার। স্যার ট্রাস গুলা সলভ করতেন কি কি মেথডে? মেথড গুলার নাম মনে আছে? স্যার আপনার একটা হচ্ছে যে সেকশন মেথড আর হচ্ছে জয়েন্ট মেথড স্যার। আমি যে লিখতেছি দেখা যাচ্ছে? জি স্যার। একটা স্যার। ছিল জয়েন্ট মেথড আর একটা ছিল কি মেথড? সেকশন মেথড। সেকশন মেথড। এই দুইটা মেথডে আমরা জাস্ট কি করতাম, আমরা হচ্ছে এই যে আমাদের দুইটা সিম্পলি সাপোর্ট আছে, একটা হিঞ্জ সাপোর্ট আছে আর একটা রোলার সাপোর্ট আছে, এই সাপোর্টের রিঅ্যাকশন কি পরিমাণ আসতেছে আমরা বাইর করতাম। আর এই যে আমাদের মেম্বার গুলো আছে, মনে করেন এইটা একটা মেম্বার, এখান থেকে এতটুকু, এটা একটা মেম্বার, এইটা একটা মেম্বার, আমাদেরকে বলা থাকতো কোন কোন মেম্বারে মেম্বার ফোর্স বের করতে হবে, কোশ্চেনে এরকম করে মার্কিং করে দেওয়া থাকতো, আপনারা খালি ওই মেম্বার গুলার কি বাইর করতেন। আর এটা হ্যাং করতেছে কেন? আমরা জাস্ট ওই মেম্বার গুলোর মেম্বার ফোর্স বের করতাম, তাই তো? মনে আছে না? জি স্যার। এখন আমরা যেটা করব, এই ল্যাবটাতে আমরা জাস্ট এই জয়েন্ট মেথড, সেকশন মেথডের সাপোর্টের রিঅ্যাকশন আর মেম্বার ফোর্স বাইর করে আমরা বসে থাকবো না। ইভেন আমরা মানে এই সাপোর্টের রিঅ্যাকশন আর মেম্বার ফোর্স আমরা কোনো মানে হাতে কলমে বাইর করব না, ঠিক আছে? খুব মানে সহজ একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা ইউজ করে আমরা মেম্বার ফোর্স আর হচ্ছে সাপোর্টের রিঅ্যাকশন বের করে ফেলবো। বুঝতে পারছেন? জি স্যার। আমরা তাইলে এই মেম্বার ফোর্স আর এই সাপোর্ট রিঅ্যাকশন এগুলো বের করবো কিসের সাহায্যে? সফটওয়্যার। সফটওয়্যারে ইনপুট দিব, সফটওয়্যার আমাকে আউটপুট দিয়ে বলে দিবে। কষ্ট করে আর সেকশন মেথড, জয়েন্ট মেথডে আমাদের বের করতে হবে না। বাট আমাদের শিখা লাগবে জয়েন্ট মেথড, সেকশন মেথড আমরা ছোটবেলায় শিখছি। কেন শিখছি? কারণ সফটওয়্যার আসলে আমাদেরকে সঠিক রেজাল্ট দিচ্ছে কিনা, মানে ওইটা ক্রস চেক করার জন্য যদি আপনার ডাউট থাকে যে আসলে সফটওয়্যারের আউটপুটটা ঠিক আছে নাকি ঠিক নাই, আপনি চাইলে জয়েন্ট মেথড বা সেকশন মেথড অ্যাপ্লাই করে চেক করে দেখতে পারেন যে আসলে সফটওয়্যারের সাথে আপনার রেজাল্টটা মিলতেছে কিনা, ম্যাচ করতেছে কিনা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন দেখেন যে আমরা আসলে তাইলে মানে এই মেম্বার ফোর্স বা সাপোর্ট রিঅ্যাকশন তো আগেও বের করা শিখছি, তাহলে নতুন কি শিখবো? নতুন শিখবো এই যে ট্রাসের যে মেম্বার গুলো আছে, এগুলো কি একটা স্টিলের মেম্বার না? জি স্যার। এই মেম্বার গুলার মানে কি টাইপের মেম্বার হবে? আপনার বিভিন্ন টাইপের স্টিলের মেম্বার পাওয়া যায় বাজারে। এরকম মনে করেন আছে, এরকম একটা মেম্বার আছে, এটাকে বলে সি বা চ্যানেল মেম্বার, ঠিক আছে? এরকম। আবার এরকম মনে করেন আছে এল শেপের, এগুলোকে বলে হচ্ছে অ্যাঙ্গেল। তারপর মনে করেন এরকম আই শেপের থাকতে পারে, তারপর হচ্ছে এরকম আপনার এস শেপের থাকতে পারে। এরকম বিভিন্ন শেপের হচ্ছে স্টিলের মেম্বার বাজারে পাওয়া যায়। তো আমরা কোন মেম্বারটা ইউজ করব, এবং এই মেম্বার গুলার বিভিন্ন মানে আপনার সাইজ হয়, ছোট বড় বিভিন্ন সাইজের মেম্বার বাজারে পাওয়া যায়। আমি আমার ট্রাসে কোন সাইজের মেম্বারটা ইউজ করব, এবং এই মেম্বার গুলো আপনাকে কি ওয়েল্ডিং করে জোড়া লাগাইতে হবে না, ঝালাই করতে হবে না? এই যে এই মাথাগুলা, এগুলো তো স্টিলের মেম্বার, এগুলো কি এমনি এমনি সুপার গ্লু দিয়ে লাগাইলে থাকবে? কি স্যার করতে হবে? স্ক্রু ইউজ করলে হবে না স্যার? নাট বোল্ট, আপনি নাট বোল্ট ইউজ করতে পারেন, হ্যাঁ আপনি নাট বোল্ট ইউজ করতে পারেন। আবার কোন কোন জায়গায় নাট বোল্ট ইউজ করতে পারবেন না, সব জায়গায় আপনাকে কি করতে হবে, যেহেতু দুইটা স্টিল, ইন্টারনাল হিঞ্জ ইউজ করতে হবে স্যার। আপনাকে ঝালাই করতে হবে, ওয়েল্ডিং করতে হবে, তাই তো? এই ওয়েল্ডিং করার সময় আমরা কোন ম্যাটেরিয়ালটা ইউজ করে ওয়েল্ডিং করব, ওইটার আপনার মডুলাস অফ ইলাস্টিসিটি কি হইতে হবে না হইতে হবে, মানে প্রত্যেকটা জিনিস আমরা হচ্ছে। তারপর শুধু যে ট্রাস বলতে আমরা এই মানে আপনার মেম্বার গুলা, এই যে কিছু ভার্টিক্যাল মেম্বার দেখতেছি, এই যে এই সবুজ মেম্বার গুলা কি, এই সবুজ মেম্বার গুলা কি ভার্টিক্যাল মেম্বার না, যেগুলো হচ্ছে লম্বা লম্বি ভাবে আছে? আবার কিছু হরাইজন্টাল মেম্বার দেখতেছি, আবার কিছু কি ডায়াগোনাল মেম্বার দেখতেছি। শুধু এই মেম্বার গুলা বা আমাদের যে শুধু সাপোর্টের রিঅ্যাকশন বের করা এতটুকুই না, আমাদের আরো জিনিসপত্র আছে ট্রাসের মধ্যে, যে জিনিসগুলো আমরা আসলে চিনি না, জানি না। তো ওই জিনিসগুলা মানে ট্রাসের মধ্যে আপনার বিম থাকে, পার্লিন থাকে। বিম কি জিনিস, ট্রাসের পার্লিন কি জিনিস, এগুলো আমরা দেখবো, এবং এগুলা কিভাবে ডিজাইন করতে হয় প্রত্যেকটা জিনিস এই আপনাদের এই ট্রাস পার্টটার মধ্যে ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করব।
স্যার ওয়ারেন ট্রাসটা কি সব থেকে আধুনিক নাকি স্যার ক্ষেত্র বুঝে আমি যে কোনো ট্রাস ইউজ করতে পারবো? আপনি ক্ষেত্র বুঝে যে কোনো ট্রাস্ট ইউজ করতে পারবেন। আপনাকে ওয়ারেন ট্রাস্টের নাম কে বলছে? স্যার এইটার নাম শুনছিলাম মানিক স্যারের থেকে, আর ওই হ্যাঁ। পদ্মা সেতুর ওইখান থেকে। আচ্ছা, যা। হ্যাঁ, মানে ওয়ারেন ট্রাস্ট হচ্ছে এক রকমের ট্রাস্ট। আমরা আজকে এটা ছবি দেখবো। আজকে আমরা বিভিন্ন প্রকার ট্রাস্টের ছবিগুলো যখন দেখবো তখন ওয়ারেন ট্রাস্ট, কে ট্রাস্ট, মানে হোয়ে ট্রাস্ট, এগুলা কোনটা কিরকম দেখতে হয় আমরা দেখার চেষ্টা করবো, অসুবিধা নেই। আচ্ছা, এখন দেখেন যে এই ট্রাস্ট তো গেল, মানে ট্রাস্টের মধ্যে কি কি দেখবো না দেখবো জিনিসগুলোতে একটু আইডিয়া পাইছেন না? জি স্যার। এখন কথা হচ্ছে ট্রাসের যে স্প্যান লেন্থ, মনে করেন এখান থেকে আমরা নর্মালি ট্রাসের স্প্যান লেন্থটা কিভাবে ঠিক করি, যে একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ, চারটা ভাগ, পাঁচটা ভাগ। আমরা এভাবে বলে দিই না যে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মানে হচ্ছে জি এক স্যার। একটা প্যানেল বা এক একটা ভাগ কত করে, 5 ইঞ্চি করে। আমি যেটা করব, এই ট্রাস ডিজাইন করার সময় আপনাদেরকে এই স্পেসিংটা পাল্টাই দিব, এক একজনের জন্য এক একটা স্পেসিং হবে, তাহলে বুঝতেই পারতেছেন পুরো ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। তার মানে মানে কেউ চাইলেও কি করতে পারবেন না, আরেকজনের কাছ থেকে কপি পেস্ট করতে পারবেন না। তো প্রত্যেককেই ক্যালকুলেশন বুঝতে হবে। আমি কোনো রকমের কোনো ঝামেলা করবো না, আপনি নর্মালি হাতে কলমে ক্যালকুলেশন, মানে জাস্ট A4 পেজে লিখে আমাকে ছবি তুলে পাঠাইলেই বা PDF করে সাবমিট করলে আপনার ল্যাব রিপোর্ট সাবমিট হয়ে যাচ্ছে। টপ শিট দিছেন নাকি দেন নাই, বা টপ শিট সুন্দর, একটা টপ শিট দিয়েন, কারণ নর্মালি তো টপ শিট না দিলে আমি বুঝবো না যে কোনটা আসলে কার ল্যাব বা কে আসলে সাবমিট করতেছেন, কত তারিখ সাবমিট করতেছেন। একটা টপ শিট দিলে ভালো হয় প্রত্যেকটা ল্যাবের জন্য, বাট মানে নর্মালি জাস্ট ক্যালকুলেশন গুলো করে ঠিকমতো জমা দিবেন, যেন ল্যাব ফাইনালের সময় এরকম ছোটখাটো ক্যালকুলেশন দিলে করতে পারেন। বাট সবারই ক্যালকুলেশন বুঝতে হবে, এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, এখন দেখেন যে প্লেট গার্ডার কি জিনিস। প্লেট গার্ডার হচ্ছে মানে সবাই তো বাংলাদেশের ট্রেনে চড়ছেন না? এমন কেউ কি আছেন যে ট্রেনে চড়েন নাই কখনো? স্যার আসি স্যার। আচ্ছা, যারা ট্রেনে চড়ছেন তারা হচ্ছে বিভিন্ন নদীর উপর দিয়ে যখন ট্রেন গুলা যায়, দেখবেন যে স্টিলের কিছু ব্রিজ থাকে এরকম, দেখতে আইয়ের স্যার মতো। পুরানো স্যার। হ্যাঁ, মানে স্টিলের কিছু ব্রিজ থাকে, পুরানো না নতুন ব্রিজও হইতে পারে। হয়তো আপনি যেগুলোতে চড়ছেন এগুলো অনেক পুরনো। যারা ঢাকা চিটাগাং ট্রেনে রেগুলার যাতায়াত করেন, ভৈরব নদীর উপরে আছে এরকম স্টিলের ব্রিজ, এরকম একটা স্টিলের ব্রিজ থাকে, এটার উপর দিয়ে হচ্ছে গিয়ে আপনার রেল লাইন বসানো থাকে, এটার উপর দিয়ে ট্রেন চলে। এই যে স্টিলের ব্রিজটা দেখতে একটা বিমের মতো, বা স্টিলের একটা বড় বিমের মতো আই শেপের, এইটাকে বলা হচ্ছে কি? আপনারা মানে এরকম আই শেপের বিমের ডিজাইন করা বা আই শেপের বিমের কোন পার্টটাকে কি বলে এটা কি জানেন? এই মাথাটাকে কি বলে? স্যার টপ ভিউ, এরপর ওয়েব ভিউ। ফ্লেন্স স্যার। এই মাথাটারে কি বলে? এটা স্যার ফ্লেন্স বলে না? হ্যাঁ, এগুলাকে বলা হচ্ছে ফ্লেঞ্জ। আর এই মাঝখানের এই পার্টটাকে কি বলে? স্যার ওয়েব বলে, ওয়েব। এই পার্টটাকে বলা হচ্ছে ওয়েব। আমরা একটা প্লেট গার্ডারের এই ফ্লেঞ্জের ডাইমেনশন থিকনেস কি হবে, ওয়েবের ডাইমেনশন থিকনেস কি হবে, এবং এই পুরা মানে গার্ডারটাকে সাপোর্ট দেওয়ার জন্য মাঝখানে আরো কিছু স্ট্রাকচার থাকে অতিরিক্ত, এগুলাকে বলা হচ্ছে স্টিফেনার। এই স্টিফেনার গুলা কিভাবে ডিজাইন করব, এবং এখানেও ওই ওয়েল্ডিং এর ব্যাপার স্যাপার গুলো আসবে যে কিভাবে ওয়েল্ডিং করব না করব। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা প্লেট গার্ডার পার্টটাতে দেখবো। তো আমরা মানে পুরো জিনিসটাকে যদি দুই ভাগে ভাগ করি, যে মিড টার্ম ব্রেকের আগে আমাদের আর 6 সপ্তাহ আছে, আজকের ক্লাসটা সহ আমি আরো মিড টার্ম ব্রেকের আগে হচ্ছে 5টা ক্লাস পাবো। প্রথম ক্লাসটা আমরা করি নাই, আমরা হচ্ছে ফাঁকি দিছিলাম, তাই না? আজকেরটা সহ টোটাল 6টা ক্লাস পাবো মিড ব্রেকের আগে। তো এই 6টা ক্লাসে হচ্ছে আমি আপনাদেরকে চেষ্টা করবো ট্রাসের ডিজাইনটা মোটামুটি দেখানোর। আর মিড টার্ম ব্রেকের পরে যে আরো 7টা ক্লাস পাবো, মানে 7 উইক থাকবে, ওই 7 উইকে আমরা চেষ্টা করবো এই প্লেট গার্ডারের ডিজাইন দেখার। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আসেন আমরা আজকে আমাদের ক্লাসটা স্টার্ট করি। আমরা আজকে দেখি যে আমাদের মানে ট্রাস কয় ধরনের হয় বা স্টিল স্ট্রাকচার। প্রথমেই দেখবো যে দেখেন ট্রাস আর প্লেট গার্ডার দুইটাই কি স্টিল স্ট্রাকচার না কংক্রিট স্ট্রাকচার, কোনটা? স্টিল। এগুলো তো স্টিল স্ট্রাকচার, তাই না? এখন কথা হচ্ছে আমার আরসিসি স্ট্রাকচারের চাইতে স্টিল স্ট্রাকচার কেন ভালো? স্যার সহজে মুভমেন্ট করা যায়, আমার কস্ট ইফেক্টিভ। একটু দাঁড়ান, আমার এটার মাথা নষ্ট হয়েছে মনে, একটু ঠিক করি আগে। এবার ঠিক আছে,
মাঝখানে নিয়ে আসি। আচ্ছা, আমি এই যে আপনাদেরকে পিডিএফ গুলো দেখাচ্ছি, এগুলো সব আমি একটা গুগল ক্লাসরুমের লিংক ক্রিয়েট করে আমি কোড দিয়ে দিব, ওইখানে আমি সব আপলোড করে দিব, প্লাস মেসেঞ্জার গ্রুপেও আমি রেগুলার দিতে থাকবো। মানে যার যেখান থেকে সুবিধা হয় ডাউনলোড করে জাস্ট জিনিসগুলো কালেক্ট করে এখান থেকে মানে ক্যালকুলেশন গুলো করতে পারবেন। আচ্ছা দেখেন, আমাদের প্রথমেই হচ্ছে ওয়াই স্টিল স্ট্রাকচার। আমরা কেন মানে আরসিসি ইউজ না করে স্টিল স্ট্রাকচার ইউজ করতে পারি বা কেন করব? প্রথম কারণটা দেখেন যে বেটার কোয়ালিটি কন্ট্রোল। ঠিক আছে, এই কথাটার মানে কি বলতে পারবেন? এটার মানে হচ্ছে আপনি যখন একটা আরসিসি স্ট্রাকচার করতেছেন, বিম কলাম ঢালাই দিচ্ছেন, এই বিম কলাম গুলোকে আপনি সাইটে মানে বানাচ্ছেন নাকি কোন একটা ফ্যাক্টরিতে বানাচ্ছেন? স্যার RCC সাইটেই তে স্যার, বানাচ্ছি। সাইটে বানাচ্ছি। সাইটে আপনি এগুলো ঢালাই করতেছেন। তো স্যার। এগুলো ঢালাই করার সময় মিস্ত্রিরা কাজ করতেছে, একজন সাইট ইঞ্জিনিয়ার সুপারভিশন করতেছে। কোয়ালিটি এনশিওর করা 100% পসিবল হয় না। অনেক সময় ঢালাই বা কনক্রিট মিক্স করার সময় বেশি পরিমাণে পানি দিচ্ছে, অনেক সময় ঠিক মতো কিউরিং করতেছে না, অনেক সময় হচ্ছে আপনার ঠিক মতো হচ্ছে কি মানে ভাইব্রেশন করতেছে না কনক্রিট গুলাকে। একটু দাঁড়ান, আমি একটু ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে, একটু চার্জারটা লাগাইনি। আচ্ছা, তো যার কারণে হচ্ছে এই আরসিসির ক্ষেত্রে অনেক সময় কোয়ালিটি কন্ট্রোল করা বা এনশিওর করা পসিবল হয় না। কিন্তু আপনি যদি স্টিল স্ট্রাকচার ইউজ করেন, স্টিল স্ট্রাকচার গুলোকে আপনি সাইটে তৈরি করতেছেন, না স্যার, এগুলো কোথায় তৈরি হয়? ফ্যাক্টরিতে। এগুলো হচ্ছে ফ্যাক্টরিতে তৈরি হয়। এগুলোকে আমরা বলি হচ্ছে প্রি ফ্যাব্রিকেটেড স্ট্রাকচার। ঠিক আছে, মানে এগুলো আগে থেকে বানানো থাকে, এগুলা জাস্ট এনে আমরা সাইটে কি করি, মানে স্টিলের বিম, স্টিলের কলাম, নাট বল্টু দিয়ে জোড়া লাগাই। যার জন্য যেহেতু এগুলো ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, এই স্টিলের স্ট্রাকচার গুলোর ক্ষেত্রে কোয়ালিটি কন্ট্রোল অনেক ভালো হয় বা বেটার হয়। আচ্ছা, স্টিল স্ট্রাকচার গুলো ওজনে হালকা হয় নরমালি। মানে এটা কিন্তু একটু কনফিউজিং একটা কথা যে স্টিল স্ট্রাকচার ওজনে আবার হালকা হয় কেমনে? স্টিল তো নরমালি কনক্রিটের থেকে ভারী হওয়ার কথা না? জি স্যার। তাহলে আমি কেন বলতেছি স্টিল স্ট্রাকচার ওজনে হালকা হয় বা লাইটার হয়? কারণ হচ্ছে দেখেন, আপনার এই সাইজের একটা মনে করেন কলাম লাগবে। আপনি জানেন যে আপনার বিল্ডিং এর একটা কর্নারে সাপোর্টের জন্য আপনার এই সাইজের একটা কলাম লাগবে। আপনি যদি এই কলামটা কংক্রিটের কলাম না দিয়ে স্টিলের কলাম দেন, এটার সাইজ ছোট হয়ে এতটুকু হয়ে যাবে। একটা ছোট সাইজের স্টিলের কলাম যতটুকু লোড নিতে পারে, তার থেকে একটা বড় সাইজের কংক্রিটের কলাম একই পরিমাণ লোড নিতে পারে। তো আপনার যেহেতু সাইজ বা সেকশন ছোট হচ্ছে, আপনার তাহলে মানে স্ট্রাকচারটা ওজনেও কি হচ্ছে, হালকা হয়ে যাচ্ছে না? হালকা হচ্ছে। জি স্যার। জি স্যার। এরপর স্টিল স্ট্রাকচার ইউজ করার আরেকটা সুবিধা কি দেখেন, যে ফাস্টার টু ইরেক্ট। মানে হচ্ছে আপনি যে বিম বা কলাম গুলা জায়গা মতো বসাবেন, আপনি কলাম ঢালাই দিবেন, তার উপরে বিম ঢালাই দিবেন। আপনি যদি আরসিসির স্ট্রাকচার করেন তাহলে ফার্স্টে কলাম ঢালাই দিবেন, এটা কিউরিং করা লাগবে, কিউরিং করার পরে শাটারিং খুলতে হবে, তারপর আবার বিমের শাটার বাঁধতে হবে, বিমের শাটার বাইদা বিম ঢালাই দিতে হবে, তারপর বিমের ঢালাই মানে শাটারিং খুলতে হবে, কিউরিং করতে হবে। আমাকে বলেন স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে এত ভেজাল আছে? না স্যার। ফ্যাক্টরি থেকে আইনা এটার জায়গা মতো বসায় নাট বল্টু দিয়ে এই বিম জোড়া লাগাই দিবেন, আপনার স্ট্রাকচার দাঁড়ায় গেছে। মানে অনেক দ্রুত আপনি কনস্ট্রাকশনের কাজ করতে পারবেন। আচ্ছা, তারপর রিডিউস সাইট টাইম, ফাস্ট ট্র্যাক কনস্ট্রাকশন। আপনার যদি কনস্ট্রাকশনের কাজটা অনেক র্যাপিডলি হয়, তাহলে আপনার সাইট টাইম বা সাইটে কনস্ট্রাকশনের যে সময় বা যে পিরিয়ড, ওই পিরিয়ডটা অনেক শর্ট হয়ে যাচ্ছে না? আপনি অল্প জি, স্যার। সময় বা শর্ট পিরিয়ডে আপনার পুরো কনস্ট্রাকশনের কাজটা শেষ করতে পারতেছেন। মানে সাইটে আপনার আর বেশি টাইম দেওয়া লাগতেছে না। যেখানে আপনার যদি একটা আরসিসি স্ট্রাকচার হয়, মানে রাত্রেবেলা দেখবেন সারা রাত জুড়ে এরকম ঢালাইয়ের কাজ চলে। কারো বাসায় যদি মানে কারো বাসার পাশে যদি কনস্ট্রাকশনের কাজ হয়, দেখবেন যে রাত্রেবেলাও কিন্তু এখন অনেক সময় মানে ঢালাইয়ের কাজ চলতেছে। কিন্তু আপনার স্টিল স্ট্রাকচার হইলে কিন্তু সাইটে এত সময় দেওয়ার দরকার নেই। আপনি একটা পার্টিকুলার টাইম ঠিক করবেন, ওই টাইমে হচ্ছে কি হবে, এরকম মানে লেবাররা গিয়ে বিম কলাম জোড়া লাগাবে, কাজ শেষ। আচ্ছা, এরপর দেখেন যে স্টিল স্ট্রাকচার শুরু করলে আমাদের আরো কি কি সুবিধা আছে, মানে ইউজ করলে। লার্জ কলাম ফ্রি স্পেস এন্ড অ্যামেন্ডেবল ফর অল্টারেশন। মানে হচ্ছে আপনি যদি একটা আরসিসি স্ট্রাকচার তৈরি করেন, একটা রুম চিন্তা করেন যে আপনার কাছে এরকম একটা রুম আছে। এখন এই রুমটা যদি আপনার আরসিসি স্ট্রাকচার হয়, তাহলে দেখবেন যে এই রুমের এই যে স্প্যান লেন্থ, এটা কি স্প্যান লেন্থ না? আবার এখান থেকে একটু কি স্প্যান লেন্থ না? বুঝতেছেন? জি স্যার। আপনি দেখবেন যে এই স্প্যানের মাঝখানে আপনার আরেকটা কলাম দেওয়া লাগবে। যদি এটা আরসিসি স্ট্রাকচার হয়, এখানে আরেকটা কলাম দেওয়া লাগবে, এখানে আরেকটা কলাম দেওয়া লাগবে। আপনি স্প্যান লেন্থ কিন্তু বেশি অ্যালাউ করতে পারবেন না আনসাপোর্টেড অবস্থায়। কিন্তু এটা যদি স্টিলের স্ট্রাকচার হইতো, আপনার কিন্তু এখানে এই কলামগুলা দেওয়া লাগতো না। আপনি অনেক লম্বা স্প্যান
কোনো সাপোর্ট ছাড়া অ্যালাউ করতে পারতেন যদি স্টিলের কলাম হইতো, স্টিলের বিম হইতো। আপনার যদি মাঝখানে এরকম অতিরিক্ত কলাম না থাকে, আপনি অনেকটুকু জায়গা ওপেন স্পেস বা ফ্রি স্পেস পাচ্ছেন না। মাঝখানে যদি একটা কলাম পড়ে তাহলে কি জায়গাটা নষ্ট হচ্ছে না? বাট যদি জি আপনি স্যার। স্টিলের স্ট্রাকচার ইউজ করতেন, আপনার তো মাঝখানে কলাম পড়তো না, আপনি লার্জ কলাম ফ্রি স্পেস পাইতেন। এবং অ্যামেন্ডেবল ফর অল্টারেশন মানে হচ্ছে আপনি একটা কলাম মনে করেন এই জায়গায় লাগাই ফেলছেন নাট বল্টু দিয়ে, লাগানোর পর আপনি বুঝতে পারছেন এটা ভুল হয়েছে, এই কলামটা আসলে এই জায়গায় বসবে না, এই কলামটা আসলে এই জায়গায় বসার কথা ছিল। আপনি কি করবেন? নাট বল্টু খুলে আবার এটা ঠিক করে ঠিক করে ফেলতে পারতেছেন। বাট আপনার যদি এটা কনক্রিটের স্ট্রাকচার হইতো, আপনি একবার একটা কনক্রিটের কলাম একটা জায়গায় ঢালাই দিয়ে ফেলার পরে ওইটাকে খুইলাই না আরেক জায়গায় লাগাইতে পারবেন? না স্যার। না স্যার। আপনার ভুল হইলে কি করতে হবে? পুরা কলামটারে ভাঙতে হবে। বাট স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে এরকম ভাঙাভাঙি নেই। আপনি যদি ভুল করেন ওইটা আপনি মানে ঠিক করতে পারবেন, ওইটা ঠিক করার সুযোগ আছে আপনার কাছে। আচ্ছা, তারপর দেখেন লেস ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং এট সাইট। আপনার যদি আরসিসি স্ট্রাকচার হয়, আপনার কনস্ট্রাকশন সাইটে অনেক রকমের ম্যাটেরিয়াল হ্যান্ডেল করা লাগবে না? ইট, বালু, সিমেন্ট, পানি, শঙ্কর। ফর্মওয়ার্ক। আপনার কাঠের টুকরা দিয়ে ফার্স্টে ফর্মা বানায় তারপর ঢালাই দিতে হবে না? জি স্যার। আপনার অনেক কিছু নিয়ে মানে নাড়াচাড়া করা লাগবে। কিন্তু আপনার যদি স্টিলের স্ট্রাকচার হয়, আপনার বিম কলাম বানানো আছে, খালি আনবেন, জায়গা মতো ফিট করবেন। আপনার অনেক কম ম্যাটেরিয়াল সাইটে হ্যান্ডেল করতে হবে। সাইটে কম ম্যাটেরিয়াল হ্যান্ডেল করতে হলে লেবার কম লাগবে, লেবার কম লাগলে লেবার কস্ট কমবে। ওই দিক থেকে তাইলে আপনি স্টিল স্ট্রাকচার ইউজ করলে হয়তো মানে কনস্ট্রাকশন এমনিতে স্টিল স্ট্রাকচারের খরচ বেশি, আপনার আলটিমেটলি টোটাল কস্টিং কিন্তু বেশি পড়ে স্টিল স্ট্রাকচারে, বাট সাইটের লেবার কস্ট আপনি কমাইতে পারবেন যদি আপনি স্টিল স্ট্রাকচার ইউজ করেন। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা চলে আসি আমাদের সেকেন্ড লাস্ট সুবিধা, লেস পার্সেন্টেজ অফ ফ্লোর এরিয়া অকুপাইড বাই স্ট্রাকচারাল এলিমেন্ট। অলরেডি আমরা এটা দেখছি, আপনার যে ফ্লোর এরিয়া, আপনি ফ্লোর এরিয়া বেশি পাবেন কারণ আপনার স্ট্রাকচারাল এলিমেন্ট কলাম বা এরকম যদি কোনো মানে কলাম থাকে বা যদি কোনো কি বলবো কোনো সাপোর্ট দরকার হয়, এগুলো আরসিসির ক্ষেত্রে বেশি দরকার হবে। মানে ফ্লোর এরিয়ার মাঝখানে এরকম কলাম তৈরি করা লাগবে, ফ্লোর এরিয়া গুলো নষ্ট হবে। আর আপনি যদি স্টিল স্ট্রাকচার তৈরি করেন, আপনার কিন্তু বেশি একটা কলাম লাগবে না, আপনি অনেক গ্যাপে গ্যাপে কলাম দিতে পারবেন। আপনার রুমের মাঝখানে এরকম কোনো কলামের দরকার হবে না। তো সেই ক্ষেত্রে আপনি ফ্রি ফ্লোর এরিয়া অনেক বেশি পাবেন। আচ্ছা, একটা চিন্তা করেন, একটা বড় অডিটোরিয়াম মনে করেন, বিশাল একটা অডিটোরিয়াম, ঠিক আছে? এই অডিটোরিয়ামটার মনে করেন যে একদম সামনে মনে করেন স্টেজ আছে, এখানে মনে করেন মানুষজন গান গাইতেছে, আর এই পিছনের দিকে মনে করেন দর্শকরা বসা, এখানে মনে করেন দর্শকরা বসা। যদি এই অডিটোরিয়াম মাঝখানে এরকম কলাম থাকে, মানে মাঝখানে মাঝখানে কলাম পড়ে, এই দর্শকদের ভিউ অবস্টাকেল হবে না? জি স্যার। নরমালি অডিটোরিয়ামে যেটা চিন্তা করা হয় যেন মাঝখানে কোনো কলাম না পড়ে, যেন সবাই ঠিক মতো আপনার কোন একটা প্রোগ্রাম এনজয় করতে পারে। তো এই জন্য এরকম যেসব জায়গায় হচ্ছে আমার লার্জ কলাম ফ্রি স্পেস দরকার, মানে কলাম যেন না পড়ে বা কলাম আমি দিব না, এরকম জায়গায় হচ্ছে আপনার আরসিসি স্ট্রাকচার না করে কি স্ট্রাকচার করা হয়? স্টিল স্ট্রাকচার। স্টিল স্ট্রাকচার করা হয়। অস্থায়ী হাসপাতালের মতো। কিসের মতো? আর ওই যে অস্থায়ী হাসপাতাল করছে কত বসুন্ধরায়। ওই তো এই জন্য হারাই গেছে আবার। জি স্যার, শর্টকাটে নিয়ে যেতে পারছে আর কি। কেমনে যে মানে এটা হাওয়া হয়ে গেল আল্লাহ জানে। স্যার আপনি তো বললেন স্যার ইজিলি খোলা যায়, ইজিলি এই তো খুইলা দেয়, দেখেন কি ভাঙ্গারের দোকানে বিক্রি করে দিচ্ছে। স্যার হাসপাতালটা কি আদৌ হয়েছিল? এত কিছু আসলে জানি না, বাট মানে যেটা হয়েছে যে দেখাইছে যে কত কোটি টাকা, 37 কোটি টাকা না জানি কত কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু আসলে ওখানে কোনো হাসপাতালই নেই, কিছুই নাই ওইখানে। আর স্যার হাসপাতাল কোনোদিন স্যার ওই আপনার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে হয় মানে সম্ভব এটা? হ্যাঁ, জানি না, এগুলা নিয়ে কিছু বইলে আসলে লাভ নাই। এটা বাংলাদেশ, মানে বাংলাদেশ আসলে আমরা সবাই চোর, এটা বইলা লাভ নাই। বাংলাদেশে কারোর মধ্যে কোন রকমের কোনো মানে আপনার মানে মনুষ্যত্ববোধ বলে কিছু নেই। মানুষজন মানে আপনারা সবাই সাবধান থাকেন, মানে এখন অবস্থা যে কি ভয়ঙ্কর, মানে কল্পনার বাইরে অবস্থা। জি স্যার, জি স্যার। এর মধ্যে মানে মানুষ কিভাবে মরতেছে, তার মধ্যেও মানুষ এখনো মানে চুরি করা বন্ধ করতে পারেনি আসলে। স্যার ওইটা বলেন, শপিং এ মানে শপিং এর জন্য পাগল হয়ে যাইতেছে, চুরির হিসাব তো পরে। এইটা তো হচ্ছে আমার আপনার পার্সোনাল ইস্যু। আমি আপনি যদি নিজের ভালো না বুঝি, যদি চিন্তা করি যে সামনে ঈদ আছে, আমার হচ্ছে নতুন জামা কাপড় কিনাই লাগবে, মানে ব্যাপারটা আসলে তাইলে কিছু বলার নেই। কারণ আল্লাহ হয়তো সবাইকেই মানে ক্যাপাবিলিটি দিছে, কিন্তু তার মানে এই না যে আমাকে কিনতেই হবে। আমি যদি মানে সেফ থাকার জন্য
একটা ঈদ বা দুইটা ঈদ এরকম শপিং না করি আমি কি মরে যাবো? না স্যার। তাহলে স্যার বাকি অনেকগুলোই তো আরামসে কাটানো যাবে। হ্যাঁ মানে, আর ওই টাকাটা যেটা আপনি নিজের নতুন জামা কাপড় কিনতেন, ওই টাকাটা একটা গরিব ফ্যামিলিকে মানে মানুষ যদি একটু কন্ট্রিবিউট করে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি সওয়াবও পাইতেছেন, মনেও শান্তি পাইতেছেন। মানে নতুন জামা কাপড় যে কিনতে হবে এটা তো আসলে বাধ্যতামূলক না। কারণ আমাদের দেশের মানুষ মানে শপিং করতে যাইতে না পারলে কি হবে, অনলাইন থেকে হইলেও জামা কাপড় কিনবে, কি নাই লাগবে? কিনাই লাগবে এটাই। মানে নতুন জামা কাপড় না কিনলে তো আসলে মানে কোনো ক্ষতি হচ্ছে না, এটা আসলে বুঝতে চায় না আর কি। যাই হোক, আর নাইম নিজেই তো কিনতেছে স্যার, হয় আবার কি বলে। আমি জানি নাইম কিনবে না। স্যার কিনছে স্যার অলরেডি। স্যার অনলাইন থেকে কিনে স্যার, যাই কিনে না স্যার। আচ্ছা, যেটাই হোক মানে সবার জন্য কথা হচ্ছে আপনারা কিনেন বা না কিনেন এটা মাথায় রাখেন যে মানে সাবধানে থাকতে হবে আর কি। কারণ আপনারা আজিব আর দুইটা কিনা দিস বন্ধু। আপনারা কি ভ্যাকসিন পাইছেন? স্যার ভ্যাকসিন না না স্যার, আমরা কেমনে পাবো? ইউজিসি তো কেবল ইনফরমেশন নিছে, এখনো তো রিক্রুট করেনি। আপনারা যারা হলে থাকেন আপনাদের ইনফরমেশন কি বায়োস থেকে নিছে না? জি স্যার। জি স্যার, আপনাদের কি নিছে? আইডি মানে বায়োসের আইডি নিছে নাকি ভোটার আইডি কার্ডের নাম্বার নিছে? স্যার সব ভোটার আইডি, নিছে। আপনাদের ভোটার আইডি প্লাস আইডি। সবার এনআইডি আছে? জি স্যার। থাকার তো যাদের কথা। এনআইডি আছে তারাই কিন্তু শুধু ভ্যাকসিন পাচ্ছে, ঠিক আছে? স্যার হৃদয়ের নাই মনে হয়। স্যার হৃদয় ছাড়া সবাই আছে। আপনারা যারা আইডি দিছিলেন তারা একটু হ্যাঁ আমার এনআইডি আছে। এনআইডি আছে? জি স্যার, দিছি স্যার। যারা বায়োসকে এনআইডি দিছিলেন তারা আজকে হচ্ছে একটু ক্লাসটা শেষ হওয়ার পরে সুরক্ষা.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে দেখবেন যে রেজিস্ট্রেশন করতে পারেন কিনা, ঠিক আছে? স্যার আমি তো জানি স্যার, আমাদেরকে স্যার স্পেশাল ভাবে ওই যে ক্যান্টনমেন্ট থেকে দিবে না, মানে না, না, না। আর্মি রিলেটেড আমরা না না পড়াশোনা না 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 না। বাহ, আচ্ছা আজকে হচ্ছে ক্লাসটা শেষের দিকে আমি ঢুইকা দেখবো যে রেজিস্ট্রেশন হয় নাকি আপনাদেরকে। মানে আমরা যারা বায়োস্টের টিচার আমাদের Teacher। লিস্ট আপনাদের সাথেই পাঠাইছিল। আমরা মানে ভ্যাকসিনের প্রথম ডোজ অনেকে আমরা দিয়ে দিছি। আপনিও তো দিছেন মনে হয় না স্যার? আমি প্রথম ডোজ দিছি। দেখ আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে প্রথম ডোজ দিলেই কিন্তু ভাইবেন না যে মানে কোনো সমস্যা নাই, আমি এবার মানে মনের সুখে রাস্তায় বাইরে হয়ে দৌড়াদৌড়ি শুরু করি, ঠিক আছে? মানে এরকম না, মানে বাংলাদেশে যেটা প্রবলেম হচ্ছে প্রথম ডোজ দেওয়ার পরে মানুষ এতটা রিল্যাক্টেন্ট হয়ে গেছিল স্যার মাস্ক পরা ইউজ বন্ধ করে দিছে। যার জন্য করোনা একেবারে ধুমায় বাড়ছে। ইভেন সেকেন্ড ডোজ দেওয়ার পরেও কিন্তু 100% সেফ না। সেকেন্ড ডোজ দেওয়ার 14 না 15 দিন পরে গিয়ে হচ্ছে ভ্যাকসিন কাজ করা শুরু করে, অল্প অল্প তাও। মানে বলা যায় না যে আমি সেকেন্ড ডোজ দিছি তার মানে আমার করোনা হবে না, এমন কোনো গ্যারান্টি নেই। মানে সেকেন্ড ডোজ দেওয়ার পরও বাইরে গেলে মাস্ক পরতে হবে, বাসায় আসলে সাবান দিয়ে হাত দিতে হবে, এগুলা মানে মানতে হবে, ঠিক আছে? আর মানুষ থেকে কি মিনিমাম মানে আপনার কয় ফিট জানি 3 ফিট তো বলে, বাট 3 ফিট আসলে খুব কম। চেষ্টা করবেন মানুষ থেকে মিনিমাম 6 ফিট ডিস্টেন্স মানে বজায় রাখার জন্য। আচ্ছা আমরা আবার আমাদের মানে পড়ালেখায় ফেরত আসি। দেখেন স্টিল স্ট্রাকচার ইউজ করার আরেকটা সুবিধা কি, যে বেটার ল্যাটারাল এন্ড আর্থকোয়েক লোড রেজিস্ট্যান্স। আপনার একটা আরসিসি বিল্ডিং, ল্যাটারাল লোড মানে কি বলেন তো? এই মনে করেন একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটাকে এই হরাইজন্টাল ডিরেকশনে যে লোড গুলো ধাক্কা মারবে ল্যাটারাল ডিরেকশনে, এগুলোকে বলে ল্যাটারাল লোড। তো ল্যাটারাল লোড কি কি হইতে পারে? উইন্ড লোড, বাতাস কেমনে ফ্লো করে, এমনে ফ্লো করে না বাতাস? ভূমিকম্প হইতে পারে। ভূমিকম্পের লোড একটা ল্যাটারাল লোড, বাতাসের লোড একটা ল্যাটারাল লোড। বাতাস কি বিল্ডিং এর উপর থেকে নিচে এমনে ফ্লো করে? না স্যার। বাতাস কিভাবে ধাক্কা দেয় একটা বিল্ডিং কে? এই ডিরেকশনে ধাক্কা দেয় না? এরকম ল্যাটারাল ডিরেকশনে তো ধাক্কা দিবে বাতাস, ঠিক আছে? তো এই উইন্ড লোড, তারপর হচ্ছে আর্থকোয়েক লোড, যেগুলো ল্যাটারাল লোড, এগুলোর রেজিস্ট্যান্স হচ্ছে কার ভালো? স্টিল স্ট্রাকচার এগুলো ভালো রেজিস্ট করতে পারে, ঠিক আছে? বুঝা গেছে? স্যার, জি স্যার। আচ্ছা এখন আমরা চলে আসি আমাদের হচ্ছে স্টিল স্ট্রাকচার ইউজ করলে আবার কিছু প্রবলেমও আছে, মানে কিছু ব্যাপারে আমাদের আবার সমস্যা হয়। কি কি সমস্যা হয়? প্রথমটা হচ্ছে যে স্কিল লেবার দরকার। আপনার যদি স্টিল স্ট্রাকচার আপনি ইউজ করেন, স্টিলের মেম্বার গুলা জোড়া লাগানোর জন্য বা ঝালাই করার জন্য অনেক দক্ষ লেবার দরকার হবে। তো অনেক সময় লেবার দক্ষ না হইলে দেখবেন যে স্টিলের যে জয়েন্ট গুলা ভালো হবে না বা ফল্ট থাকবে। তো আপনার মানে আপনার স্ট্রাকচার অনেক উইক হবে বা স্ট্রাকচার আসলে আপনার পারপোজ ফুলফিল করতে পারবে না। তো এই জিনিসগুলো একটা সমস্যা, মানে আপনাকে স্কিল লেবার ইনশিওর করতে হবে। হায়ার কস্ট অফ কনস্ট্রাকশন, স্টিলের দাম বেশি কনক্রিটের চাইতে, তো যার জন্য আপনার কনস্ট্রাকশন কস্ট কি হবে? বেড়ে যাবে, ঠিক আছে? স্টিলের জন্য কনস্ট্রাকশন কস্ট কি? হায়ার। তারপর হচ্ছে হায়ার মেইনটেনেন্স কস্ট।
আপনার মানে স্টিলে খুব সহজেই কি পড়তে পারে বলেন তো? মরিচা। মরিচা পড়তে পারে। নরমালি আমার আরসিসি স্ট্রাকচার বা কংক্রিটের স্ট্রাকচার কি হয়, মানে একটু রং টং উঠে গেলে আমরা জাস্ট রং করলেই বা রং করলেই হয়ে যাচ্ছে, বাট স্টিলের স্ট্রাকচারে যেন মরিচা না পড়ে এই জন্য এটার উপরে হচ্ছে আপনার গ্যালভানাইজিং বা ইলেকট্রোপ্লেটিং, ছোটবেলায় পড়ছিলাম কেমিস্ট্রিতে, এরকম একটা ধাতুর প্রলেপ দেওয়া লাগে। তো এরকম স্পেশাল টাইপের কোটিং ইউজ করতে হবে যেন স্টিলের রং না পড়ে। তো এটার মেইনটেনেন্স কস্ট, বা যদি একবার মরিচা পড়ে যায়, মরিচাগুলো রিমুভ করতে হলে আপনাকে দেখা যাবে যে স্পেশাল টাইপের মিস্ত্রি আইনা মরিচা তুইলা আবার এরকম প্রোটেক্টিভ কোটিং দেওয়া লাগতেছে। তো যার কারণে স্টিলের মেইনটেনেন্স কস্ট হচ্ছে অনেক হাই। এবার এটার আরেকটা অসুবিধা হচ্ছে এটার ফায়ার প্রুফিং ক্ষমতা অনেক কম, পোর ফায়ার প্রুফিং। আপনি বলেন একটা কনক্রিটের মধ্যে যদি আগুন লাগে ওইটা তাড়াতাড়ি আপনার গরম হবে নাকি একটা স্টিলের মধ্যে আগুন লাগলে ওটা তাড়াতাড়ি গরম হবে? স্টিল। একটা স্টিলের মধ্যে আগুন লাগলে তাড়াতাড়ি গরম হবে। তো দেখেন যে তার মানে স্টিলের ফায়ার রেজিস্টিভিটি অনেক কম। অ্যাজ এট 1000 ডিগ্রি ফারেনহাইট অথবা 538 ডিগ্রি সেলসিয়াসে স্টিলের যে স্ট্রেংথ, মানে সে যতটুকু লোড নিতে পারে, যদি ওই স্টিলটা আগুনে পোড়ানো হয় 1000 ডিগ্রি ফারেনহাইট বা 538 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তাহলে দেখা যায় ওই স্ট্রেংথ কমে 65% চলে আসে। এবং যদি 1600 ডিগ্রি ফারেনহাইট বা 871 ডিগ্রি সেলসিয়াসে পোড়ানো হয়, দেখা যায় তার মাত্র 15% স্ট্রেংথ অবশিষ্ট থাকে। বাকি 85% কি হয়, ওই হাসপাতালের মতো গায়েব হয়ে যায়। বুঝতে পারছেন? আচ্ছা আমাকে বলেন তো যে অনেক সময় দেখবেন যে বড় বড় গার্মেন্টস গুলাতে ইমার্জেন্সি এক্সিট যেগুলো আছে, মানে আগুন লাগলে যেন মানুষ তাড়াতাড়ি পালাইতে পারে, ইমার্জেন্সি এক্সিট, মানে ওই বিল্ডিং থেকে যেন মানুষ তাড়াতাড়ি ইভাকুয়েট করতে পারে বিল্ডিংটাকে, এরকম বড় বড় গার্মেন্টস গুলোতে এই ইমার্জেন্সি এক্সিটের সিঁড়িগুলোতে স্টিলের সিঁড়ি ইউজ করে, ওই জাহাজ থেকে পুরান স্টিলের সিঁড়ি আইনা লাগায় দেয়। আমাকে বলেন এটা কি ঠিক নাকি বেঠিক, কোনটা? স্যার পুরান কোনো কিছুই ভালো না স্যার। এখন আপনি স্টিল লাগান আর ইট লাগান, যেটাই লাগাই পুরানের ড্যামেজ এমনি থাকবে স্যার। না আমাকে আপনি প্রবলেমটা ইঞ্জিনিয়ারিং সেন্স থেকে মানে বলেন, এরকম ইন জেনারেল বললে হবে না। স্যার ইঞ্জিনিয়ারিং সেন্স থেকে বললে হচ্ছে কি যে একে তো ওইটা থেকে আমার মরিচা ধরার পসিবিলিটি দ্রুত মরিচা ধরবে, আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ওইটার স্ট্রেংথ কিন্তু অলরেডি কম স্যার। আমি বলছি যে একটা বিল্ডিং এ গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগলে ইমার্জেন্সি এক্সিটটা আমি বানাচ্ছি হচ্ছে গিয়া স্টিলের সিঁড়ি ইউজ করে। আগুন কথাটা খেয়াল করেন, এক্সিটের স্যার সিঁড়িটা স্টিল কথাটা খেয়াল করেন। মানে ইমার্জেন্সি এক্সিট কিন্তু নরমালি ইউজ হয় না, কেবলমাত্র আগুন লাগলে ইউজ হয়, ঠিক আছে? জি স্যার। এটার জন্য তো স্যার ঠিক আছে স্যার। এখন আমি বলতেছি যে এই সিঁড়িটা আমি স্টিলের সিঁড়ি ইউজ করতেছি, ইমার্জেন্সি এক্সিটের সিঁড়ি, এটা কি স্যার ঠিক না ভুল? এটা তো স্যার ভুল বুঝাই যাচ্ছে, কারণ কেন ফায়ারের ভুল? সাথে স্টিল দিলে তো অটোমেটিক আচ্ছা, মানে দ্রুত যেটা গরম হবে। স্টিলে তো problem, স্যার আগুন লাগতেছে সময় লাগে না স্যার। স্যার ঠিক ঢাকাতে স্যার। একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে এই ভুলটা করছিল। যেটা প্রবলেম, আপনার আগুন লাগলে স্টিল তো সবার আগে গরম হবে, আপনি গরম আপনার আছে ইমার্জেন্সি এক্সিটটাই দিয়ে রাখছেন স্টিলের, মানুষ কি এই সিঁড়ি ইউজ করে নামতে পারবে? না স্যার। এই সিঁড়ি এতটাই আপনার মানে টেম্পারেচার বাইরে যায় যে এটা দিয়ে মানুষ আর নামতে পারে না, তখন আর এই ইমার্জেন্সি এক্সিটের কোনো মানে মাহাত্ম আছে? না স্যার। না স্যার। যার কারণে এরকম একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে ইমার্জেন্সি এক্সিট ইউজ না করতে পারার কারণে অনেক মানুষ আপনার মারা গেছিল আগুনে পুড়ে। আচ্ছা যাই হোক, এটার মানে আরেকটা প্রবলেম হচ্ছে ইলেকট্রিসিটি মে বি রিকোয়ার্ড। আপনার সাইটে কি লাগবে, ইলেকট্রিক কানেকশন বা কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি সাপ্লাই লাগবে। কেন? আপনি যখন দুইটা স্টিলের মেম্বার জোড়া লাগাবেন আপনাকে ওয়েল্ডিং করতে হবে, আপনি কারেন্টের সাপ্লাই ছাড়া ওয়েল্ডিং করতে পারবেন? না স্যার, আবার যথেষ্ট সেফটি ইকুইপমেন্ট লাগবে। আপনার ওয়েল্ডিং মেশিন চালাইতে হইলেই তো আপনার কারেন্টের সাপ্লাই লাগবে। স্টিল স্ট্রাকচার ব্যবহার করার সুবিধা এবং অসুবিধাগুলা কি কি আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা এখানে দেখেন স্টিলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, এগুলো ছোটবেলায় পড়ছেন, মনে আছে নাকি জানি না, এটা মনে আছে স্টিলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম? না এটা স্যার মনে নাই। এটা মনে নেই, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু দেখি, আসেন একটু জুম আউট করতে হবে এখন, ঠিক আছে। এই ডায়াগ্রামটা কিন্তু মানে অনেক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বলতে পারি যে স্টিলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা আইকা বুঝাও, নিজের ভাষায় ব্যাখ্যা করতে বলতে পারি। আরেকটু জুম আউট করি।
এইবার মনে হয় পুরোটা একসাথে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখেন আমাদের এখানে ওয়াই অক্ষে আমরা কি বসাইছি? স্ট্রেস, মানে কতটুকু লোড পার ইউনিট এরিয়া অ্যাপ্লাই করতেছি, পার ইউনিট এরিয়াতে কতটুকু লোড অ্যাপ্লাই করতেছি, এটাই তো স্ট্রেস। চাপ, চাপ কাকে বলে? প্রতি একক বর্গক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে চাপ বলে না? জি স্যার। তার মানে স্ট্রেসটা কি? স্ট্রেসটা হচ্ছে চাপ, মানে ইউনিট এরিয়াতে একক ক্ষেত্রফলের উপরে কতটুকু বল প্রয়োগ করা হচ্ছে, এটা হচ্ছে আমার স্ট্রেস। আর স্ট্রেন মানে কি? ডিফরমেশন। ওই বল প্রয়োগ করার কারণে কি পরিমাণ আপনার বিচ্যুতি ঘটতেছে, বাট মানে আপনার কি পরিমাণ যে জিনিসটা মানে সংকোচন বা প্রসারণ হচ্ছে, এটাই হচ্ছে স্ট্রেন। এখন আমি দেখতেছি একটা স্টিল, এটা মনে করেন একটা লোহার টুকরা, একটা স্টিল, আপনি স্টিলটাকে দুই মাথা দিয়ে টানতেছেন, তো টানলে যেটা হবে, আপনি তো একটা নির্দিষ্ট বলে টানতেছেন এবং ফোর্সের ভ্যালুটা আস্তে আস্তে বাড়তেছে। প্রথম দিকে দেখবেন যে ফোর্স যতটুকু আপনার মানে অল্প ফোর্স অ্যাপ্লাই করলে ডিফরমেশন অল্প হচ্ছে, বেশি ফোর্স অ্যাপ্লাই করলে ডিফরমেশন বেশি হচ্ছে। এই এ পয়েন্ট পর্যন্ত দেখবেন যে এই স্ট্রেস আর স্ট্রেন এটা হচ্ছে সমানুপাতিক বা প্রপোর্শনাল থাকে, লিনিয়ারলি বাড়তে থাকে, ঠিক আছে? এই যে দেখেন সরল রৈখিক ভাবে বাড়তেছে না এটা, দেখছেন? জি স্যার। এই এ পয়েন্ট পর্যন্ত কি হচ্ছে? জিনিসটা লিনিয়ারলি বাড়তেছে। আপনি যতটুকু স্ট্রেস অ্যাপ্লাই করতেছেন আপনার স্ট্রেন কি তার সমানুপাতিক হচ্ছে, ঠিক আছে? সমানুপাতিক মানে হচ্ছে আপনি যদি মনে করেন স্ট্রেস অ্যাপ্লাই করেন 2 কেএসআই, আপনার স্ট্রেন হচ্ছে মনে করেন 0.5 ইঞ্চি। আপনি যদি 4 কেএসআই অ্যাপ্লাই করেন তাইলে কতটুকু হবে? ঠিক তার ডাবল হবে, 1 ইঞ্চি হবে, ঠিক আছে? মানে সমানুপাতিক ভাবে বাড়তেছে। এই এ পয়েন্টে যাওয়ার পরে তাদের ধর্মে একটু পরিবর্তন আসে, তখন দেখবেন যে আপনার স্ট্রেস আর স্ট্রেন ঠিক সমানুপাতিক নাই, এটা একটু কার্ভ হয়ে যাচ্ছে, মানে অল্প একটু স্ট্রেস অ্যাপ্লাই করলে তার থেকে একটু বেশি স্ট্রেন হচ্ছে, ঠিক ঠিক আছে? মানে আগে তো হচ্ছে প্রতি 2 কেএসআই স্ট্রেসের জন্য আমার আধা ইঞ্চি করে স্ট্রেন হচ্ছিল, এখন দেখবেন আপনি 1 কেএসআই স্ট্রেস অ্যাপ্লাই করলেই আধা ইঞ্চি স্ট্রেন হয়ে যাচ্ছে এই এ পয়েন্ট আসার পরে, এ থেকে বি পয়েন্ট পর্যন্ত। এই এ থেকে বি পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমার এই রডটা ইলাস্টিক অবস্থায় আছে, মানে আপনি যদি এ থেকে বি পয়েন্টের মধ্যে থাকেন রডটাকে টানলে এটা বড় হবে এবং এই লোড গুলো সরাই ফেললে এটা আবার সংকুচিত হয়ে কি হবে? আগের অবস্থায় চলে আসবে। তার মানে কি? এটা ইলাস্টিক লিমিটের মধ্যে আছে, ঠিক আছে? এবং এই ইলাস্টিক লিমিটটা আসলে সি পর্যন্ত কন্টিনিউ হচ্ছে, মানে বি পর্যন্ত ইলাস্টিক, কিন্তু বি এর পরে কিন্তু আর ইলাস্টিক নাই। বি এর পরে কি হবে? বি এর পরে হচ্ছে এটাকে যদি আপনি টানেন এটা ডিফর্ম হবে, মানে লম্বা হবে, কিন্তু আপনার টানটা সরাই ফেললে কি এটা কিন্তু আবার আগের অবস্থায় ফেরত আসবে না বি এর পরে। তাহলে বি পর্যন্ত এটার লিমিটটাকে কি লিমিট বলে? ইলাস্টিক লিমিট বলে। এবং আপনি যদি কোনো একটা ম্যাটেরিয়ালের স্ট্রেংথ এই ইলাস্টিক লিমিটের মধ্যে ধরে ডিজাইন করেন, যে সে কেবলমাত্র তার ইলাস্টিক লিমিটের মধ্যে যতটুকু স্ট্রেস নিতে পারতেছে এতটুকুই নিতে পারবে, এরপরে সে আর কোনো স্ট্রেস নিতে পারবে না, অথবা ইলাস্টিক লিমিটের মধ্যে সে যতটুকু স্ট্রেস নিতে পারে এটাই তার ম্যাক্সিমাম স্ট্রেস নেওয়ার ক্ষমতা, এরপরে তার আর কোনো স্ট্রেস নেওয়ার ক্ষমতা নাই। আপনি যদি এই পয়েন্টটাকে ম্যাক্সিমাম স্ট্রেস টেকিং ক্যাপাসিটি ধরে ডিজাইন করেন তাহলে এই লিমিটের মধ্যে ডিজাইনটাকে আমরা কি ডিজাইন বলবো? ইলাস্টিক ডিজাইন বলবো। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে বি পয়েন্টের পরে কি হচ্ছে? বি পয়েন্টের পরে কিন্তু সে আর ইলাস্টিক লিমিটে নাই, সে প্লাস্টিক লিমিটে পৌঁছায় গেছে। তার মানে তারে টানলে সে ডিফর্ম হবে, কিন্তু ডিফরমেশনটা মানে টানটা সরাই ফেললে কি আগের অবস্থায় আর ফেরত আসবে না, সে প্লাস্টিক হয়ে গেছে। এখন মানে সে আর ইলাস্টিক নেই। ইলাস্টিক কি জিনিস আর প্লাস্টিক কি জিনিস এটা তো সবাই জানেন, জানেন না? ইলাস্টিক লিমিট কি জিনিস আর প্লাস্টিক লিমিট কি জিনিস এটা কি জানেন নাকি জানেন না কোনটা? জানি স্যার। আচ্ছা, তাহলে বি পয়েন্টের পরে কি হচ্ছে? বি পয়েন্টের পরেও আপনার মানে অল্প একটু স্ট্রেস দিলে ডিফরমেশন বা স্ট্রেন একটু বাড়ছে, তেমন বাড়ে নাই, মানে সে এখন আর প্রপোর্শনাল নাই, একটু বেড়ে গেছে, কিন্তু সে আর আগের অবস্থায় ফেরত আসবে না, বাট মোটামুটি প্রপোর্শনাল আছে, মানে এমন না যে খুব বেশি চেঞ্জ হচ্ছে। আপনার সি পয়েন্ট পর্যন্ত কি হচ্ছে? আমি স্ট্রেস অ্যাপ্লাই করলে আমার স্ট্রেন পাচ্ছি আমি, ঠিক আছে? যত বেশি স্ট্রেস অ্যাপ্লাই করতেছি তত বেশি স্ট্রেন পাচ্ছি, বাট সি পয়েন্টে যেটা দেখা যাচ্ছে আপনি স্ট্রেস অ্যাপ্লাই করলে কোনো স্ট্রেইন হচ্ছে না, মানে আপনি রডটাকে টানতেছেন, রডটাকে আপনি মনে করেন টানতে 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 এটা এরকম চিকন হচ্ছে চিকন হচ্ছে চিকন হচ্ছে, মাঝখানে চিকন হইতে 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 একটা সময় গিয়ে আপনি দেখতেছেন আপনি টানতেছেন, মানে আপনার ফোর্সের পরিমাণ বাড়তেছে, কিন্তু এটা আর লম্বা হচ্ছে না, এটা আর মানে স্ট্রেন দিচ্ছে না। এই পয়েন্টটা হচ্ছে সিতে এসে হয়, এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে ইল্ড পয়েন্ট। এই পয়েন্টটাকে কি পয়েন্ট বলে?
এবং এই পয়েন্টে যে মানে আপনি যেই স্ট্রেংথটুকু পাবেন ম্যাটেরিয়ালের, এই স্ট্রেংথটাকে বলা হচ্ছে গিয়ে ইল্ড স্ট্রেংথ। ঠিক আছে, এখানে এসে কিন্তু ম্যাটেরিয়ালটা আপনার ছিঁড়ে যাচ্ছে না বা নষ্ট হচ্ছে না, যেটা হচ্ছে যে আপনার স্ট্রেস অ্যাপ্লাই করতেছেন অনেক বেশি, প্রথমে ডিফরমেশন হচ্ছে অনেক কম, মানে স্ট্রেস বেশি ডিফরমেশন কম, এরপর আস্তে আস্তে কি হচ্ছে, অল্প একটু স্ট্রেস অ্যাপ্লাই করলেই অনেক বেশি ডিফরমেশন হচ্ছে। ঠিক আছে, মানে বুঝতে পারছেন, মানে আপনি টানতেছেন কম কিন্তু এটা অনেক তাড়াতাড়ি এরকম চিকন হয়ে যাচ্ছে, অনেক তাড়াতাড়ি মাঝখানটা এরকম চিকন হয়ে যাচ্ছে, সুতার মতো চিকন হয়ে যাচ্ছে রডের মাঝখানটা। ঠিক আছে, এরকম আপনার ডি পয়েন্ট পর্যন্ত হয় এবং ধরা হয় যে কোনো একটা মানে স্টিলের ম্যাটেরিয়াল এই ডি পয়েন্টের পরে আর কোন রকমের স্ট্রেংথ নিতে পারবে না। তো এই ডিটাকে বলা হচ্ছে কি আলটিমেট স্ট্রেংথের পয়েন্ট। এই ডিটা কি, এই আপনি এই পরিমাণ ডিফরমেশনের জন্য এই পরিমাণ আলটিমেট স্ট্রেংথ বা আলটিমেট স্ট্রেস পাইলেন এখান থেকে, এর বেশি সে আর কোনো স্ট্রেংথ নিতে পারবে না। এবং ধরা হয় যে এরপরে কি হবে, আপনি যত লোড অ্যাপ্লাই করবেন ডিফরমেশনটা মানে বাড়বে না, কমতে থাকবে, কমতে 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 এই ই পয়েন্টে এসে ম্যাটেরিয়ালটা ছিঁড়ে যাবে বা ফেল করবে। বোঝা গেছে, এটা হচ্ছে থিওরিটিক্যালি চিন্তা করা হয়, বাট প্র্যাকটিক্যালি কি হয়, প্র্যাকটিক্যালি দেখা যায় যে আপনার এই ডি পয়েন্টের পরে অল্প লোড অ্যাপ্লাই করলেও ডিফরমেশন বাড়তে থাকে, বাড়তে 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 এই এফ পয়েন্টে এসে জিনিসটা রাপচার হয় বা ছিঁড়ে যায় বা ফেল করে। তাহলে এই গ্রাফটা কি বুঝতে পারছেন? জি স্যার। এই গ্রাফটা কি Yes, বোঝা sir. গেছে? জি স্যার। আমি আরেকটু ভাইঙ্গা বলবো নাকি ক্লিয়ার? স্যার ভিডিও আছেই, যদি অসুবিধা হয় তাহলে স্যার আপনাকে জিজ্ঞেস করে নিন। আমি জাস্ট একটা জিনিস বলি যে এই যে মানে অল্প ফোর্সে বেশি ডিফরমেশন, বেশি ফোর্সে অল্প ডিফরমেশন, এটার মানে কি? এটার মানেটা হচ্ছে আপনি এই ইলাস্টিক লিমিটে দেখবেন যতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছেন ততটুকু ডিফরমেশন হচ্ছে, মানে ফোর্স আর ডিফরমেশন কি প্রপোর্শনাল। ইলাস্টিক লিমিটের পরে এই ইল পয়েন্টের পরে এসে দেখবেন যে আপনার ফোর্স অ্যাপ্লাই বেশি কিন্তু ডিফরমেশন কম, মানে আগে যেখানে 2 কেএসআই ফোর্স অ্যাপ্লাই করলে আধা ইঞ্চি ডিফরমেশন হচ্ছিল, এখানে কি হবে 2 কেএসআই ফোর্স অ্যাপ্লাই করলে আপনার 0.25 ইঞ্চি ডিফরমেশন হচ্ছে। এরপর হঠাৎ করে এখানে এসে কি হইলো, আপনার স্ট্রেস কম কিন্তু ডিফরমেশন বেশি, তার মানে এখানে 2 কেএসআই ফোর্স অ্যাপ্লাই করলে আগে যেখানে আধা ইঞ্চি ডিফরমেশন হচ্ছিল এই ইলাস্টিক লিমিটে, এখন এই জায়গাটাতে কি হচ্ছে 0.75 ইঞ্চি ডিফরমেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এই ডি পয়েন্টের পরে কি হচ্ছে, আলটিমেট স্ট্রেংথ পয়েন্টের পরে কি হচ্ছে, থিওরিটিক্যালি আমরা ধরতেছি যে আবার হচ্ছে আমার ডিফরমেশন কমবে, তার মানে 2 কেএসআই ফোর্স অ্যাপ্লাই করলে এখানে আবার ডিফরমেশন ওই 0.5 থেকে কমে 0.25 বা 0.15 এরকম কিছু একটা হয়ে যাবে। বাট প্র্যাকটিক্যালি কি হয়, ডিফরমেশন আরো বেড়ে যায়। প্র্যাকটিক্যালি হচ্ছে কি আপনার অল্প ফোর্সেই দেখবেন যে মানে 2 কেএসআই ফোর্স অ্যাপ্লাই করলে ডিফরমেশন আগে ছিল কত, এই ইলাস্টিক লিমিটে ছিল কত 0.5 ইঞ্চি, বাট এখানে দেখবেন যে 1 ইঞ্চি ডিফরমেশন হয়ে এটা ঠাস করে ছিঁড়ে গেছে একটা সময়। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখবেন। তো এই ভিডিওটা দেখেন আরেকবার, তাহলে হয়তো গ্রাফটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখি যে আমাদের সেন্ট্রয়েড কি জিনিস সবাই জানেন, এটা বোঝানোর কিছু নাই। এটা সেন্ট্রয়েড মানে বের করতে পারবেন না, এই যে টি একটা টি দেয়া আছে। মোমেন্ট অফ ইনার্শিয়া কি জিনিস জানেন, এগুলা নিয়ে কিছু বলবো না, এগুলা নিয়ে দেখানোর কিছু নাই। আচ্ছা দেখেন এখানে বিভিন্ন টাইপের সেকশনের কিছু ছবি দেয়া আছে, এগুলাকে বলা হচ্ছে ডাব্লিউ হোয়াইট ফ্লেঞ্জ শেপ। ঠিক আছে, এগুলো হচ্ছে স্টিল সেকশন, দেখতে কিসের মতো, আই এর মতো, ফ্লেঞ্জ গুলো দেখেন চওড়া হয়। এটাকে বলা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড বিম, এটাকে বলা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড চ্যানেল, সি এর মতো চ্যানেল। এই এল শেপটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল। ঠিক আছে, আর এই টি শেপেরটাকে বলে কি, স্ট্রাকচারাল টি বলে। এরকম পাইপ শেপের বা রাউন্ড শেপের হইতে পারে আপনার স্ট্রাকচারাল মেম্বার। ঠিক আছে, এরকম পাইপ শেপের হইতে পারে হলো, হলো পাইপ মানে হচ্ছে কি পাইপটার মাঝখানে কিন্তু ফাঁকা আর চারপাশে কি স্টিলের একটা লেয়ার আছে, পাইপটা হচ্ছে এরকম মনে করেন। স্ট্রাকচারাল টিউবিং মানে হচ্ছে এরকম টিউবের মতো মাঝখানটা ফাঁকা। সলিড বার, আমরা রিবার ইউজ করি না, রড ইউজ করি, এরকম গোল্ড রড হইতে পারে, এরকম সলিড চার কোনা শেপের রড হইতে পারে, আর হচ্ছে প্লেট, এরকম পাতলা প্লেট হইতে পারে। এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের মানে স্টিলের মেম্বার।
তাহলে চ্যানেল কিরকম দেখতে, হোয়াইট ফ্লেঞ্জ কিরকম, আমেরিকান স্ট্যান্ডার্ড, আপনার বিম কিরকম, চ্যানেল কিরকম, অ্যাঙ্গেল কিরকম, পাইপ কিরকম, স্ট্রাকচারাল টিউব কিরকম, বার দেখতে কিরকম হয়, প্লেট দেখতে কিরকম হয়, বুঝতে পারছেন? মনে থাকবে? থাকবে? জি স্যার। এই পিডিএফটা দিয়ে দিব, এই মানে পিডিএফটা থেকে স্লাইডগুলো আরেকবার দেখেন, তাইলেই বুঝতে পারবেন। আচ্ছা, এখানে দুইটা টার্ম আছে, রেডিয়াস অফ জাইরেশন আর সেকশন মডুলাস। এগুলো আজকে আমি আলাদা করে আর বলতেছি না, এগুলো যেদিন আমরা ডিজাইন মানে করা শুরু করব তখন ডিজাইনের মধ্যে দুইটা জিনিস আসবে, রেডিয়াস অফ জাইরেশনও আসবে, সেকশন মডুলাসও আসবে। তো এই জিনিসগুলা কি ওই দিন আমরা এই জিনিসগুলা মানে বোঝার চেষ্টা করব, আজকে আর এগুলা নিয়ে আমি কিছু বলতেছি না। আচ্ছা, এরপর দেখেন যে একটা ট্রাসের দেখেন একদম নিচের যে মেম্বার গুলা, এই যে লাল করে দেয়া আছে, এই যে এই মেম্বার গুলা, এগুলাকে কি কর্ড বলে বলেন তো? এগুলাকে কি বলে? বটম কোড, এগুলাকে বলে হচ্ছে বটম কর্ড। আর উপরের যে মেম্বার গুলা, এই যে উপরের যে লাল মেম্বার গুলা, এগুলাকে কি বলে? টপ কোড। টপ কর্ড বলে। তাহলে একটা ট্রাসের টপ কর্ড কোনটা, বটম কর্ড কোনটা, বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? এটারে কি বলে বলেন তো? এই যে এটারে, অথবা এটারে কি বলে, এটারে কি বলে? ডায়াগোনাল কর্ড বলে, মনে থাকবে? থাকবে? এই যে দেখেন এখানে দেখানো আছে, এই যে এটা একটা ডায়াগোনাল কর্ড না? এটা ঠিক আছে। এখানে টপ কর্ড কোনটা, এটা না? বটম কর্ড কোনটা, এটা না? Yes, sir. তাহলে টপ কর্ড, বটম কর্ড, ভার্টিক্যাল কর্ড, সরি ভার্টিক্যাল কর্ড না, আচ্ছা হ্যাঁ ভার্টিক্যাল কর্ডটাও দেখাই দিই। যদি এখানে এরকম সোজা কোন একটা মেম্বার থাকতো একদম 90 ডিগ্রিতে, এই যে দেখেন এখানে আছে, এই মেম্বারটাকে কি বলে? Vertical cord. ভার্টিক্যাল কর্ড বলে। তাইলে টপ কর্ড কোনটা, বটম কর্ড কোনটা, ডায়াগোনাল কর্ড কোনটা, ভার্টিক্যাল কর্ড কোনটা, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখানে ডায়াগোনাল ব্রেসিং মানে হচ্ছে আপনার কোনাকুনি, আমি যদি এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এরকম স্টিলের মেম্বার ইউজ করলে এগুলোকে মানে ব্রেসিং বলে, ডায়াগোনাল ব্রেসিং। এই দেখেন কোনাকুনি ইউজ করছে, উপর থেকে নিচে, আবার এটা নিচ থেকে উপরে গেছে বা উপর থেকে নিচে আসছে, এগুলোকে বলে কি? ব্রেসিং বা ডায়াগোনাল ব্রেসিং। আমাদের দাঁতে অনেক সময় মানে দাঁতে আমরা দাঁত সমান করার জন্য অনেকে দাঁতের মধ্যে ব্রেস ইউজ করে না? করে? Yes, sir. ওই ব্রেসটা কি মানে আমাদের ব্রেসিং গুলো হচ্ছে এক ধরনের সাপোর্ট আর কি, ঠিক আছে। আচ্ছা, এইখানে আপনার একটা চার্ট দেয়া আছে, এই চার্টগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন টাইপের সেকশন, ডাব্লিউ সেকশন, সি সেকশন, এল সেকশন বা অ্যাঙ্গেল সেকশন, এগুলার ডাইমেনশন, কোনটার ক্রস সেকশনাল এরিয়া কত, কোনটা কতটুকু স্ট্রেংথ নিতে পারে, কোনটার সেকশন মডুলাস কত, এগুলো দেয়া আছে। আমরা যখন ডিজাইন করব আমরা এই চার্টগুলো ব্যবহার করব, ঠিক আছে। স্যার চার্টস will be used at the time of ডিজাইন। আমরা ডিজাইন করার সময় চার্টগুলো আমাদের কাজে লাগবে। আচ্ছা, এরপরে এখান থেকে আর তেমন কিছু নাই, এই সাইডটা শেষ। এরপরে দেখেন যে নরমালি একটা স্টিল মেম্বার বা একটা আরসিসি মেম্বার আপনি যেটাই ডিজাইন করেন না কেন, ডিজাইনের একটা মানে কমন সাইকোলজি বা কমন ফিলোসফি আছে, ঠিক আছে। ফিলোসফিটা কি? ফিলোসফিটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ ম্যাটেরিয়াল এন্ড ক্রস সেকশন ইজ শুড বি ইকুয়াল টু অর গ্রেটার দেন ইফেক্ট অফ অ্যাপ্লাইড লোড। তার মানে আপনি যদি একটা স্টিলের মানে কলাম দেন, এই কলামটার যে রেজিস্ট্যান্স ক্যাপাসিটি বা কলামটার লোড বিয়ারিং ক্যাপাসিটি, এই কলামটা এবং এই কলামটার যে ক্রস সেকশন আছে, এই যে ক্রস সেকশনাল এরিয়া, এই ক্যাপাসিটিটা হচ্ছে ইফেক্ট অফ অ্যাপ্লাইড লোড, মানে যেই পরিমাণ লোড এই কলামটার উপর অ্যাপ্লাই হবে ওইটার থেকে কি হইতে হবে? বড় অথবা সমান হইতে হবে, তাই তো? মনে করেন আপনি খাইতে পারেন 5 প্লেট ভাত, আপনার পেটের ক্যাপাসিটি হচ্ছে কত প্লেট? 5 প্লেট।
এখন আপনার বাসায় মনে করেন কেউ ভাত পাঠায় দিল 6 প্লেট, আপনি কি খাইতে পারবেন? আপনি জোর করে খাইলে কি বমি করবেন না? করবেন? স্যার তার মানে আপনার যে ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটি হচ্ছে আপনার বাসায় যে ভাত আসবে ওই ভাতের প্লেটের সংখ্যার থেকে সমান বা বড় হইতে হবে। আপনার বাসায় যদি 6 প্লেট ভাত আসে তাহলে আপনার ক্যাপাসিটি কত হওয়া লাগবে? 6 প্লেট মিনিমাম, আপনার ক্যাপাসিটি 6 প্লেট হওয়া লাগবে। এটাই এখানে বলছে যে যেই পরিমাণ লোড অ্যাপ্লাই হবে, এই অ্যাপ্লাইড লোড হচ্ছে আপনার বাসায় যে ভাতের প্লেট আসতেছে, এই ভাতের প্লেটটা ওইটা কি হইতে হবে? ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স ক্যাপাসিটি থেকে মানে ছোট ছোট হইতে হবে বা সমান হইতে হবে যে লোডটা আমি অ্যাপ্লাই করব। আপনার যদি 5 প্লেট ভাত খাওয়ার অ্যাবিলিটি থাকে, আপনাকে 3 প্লেট দিলে কিন্তু কোনো সমস্যা নাই, আপনি খায়া চুপচাপ মানে খুশি থাকবেন। কিন্তু আপনার অ্যাবিলিটি হচ্ছে 5 প্লেট, আপনার আমি খাইতে দিলাম হচ্ছে 10 প্লেট, আপনি কি করবেন? বমি করে দিবেন। বোঝা গেছে? জি স্যার এটা হচ্ছে একটা ডিজাইন ফিলোসফি যে আমাদের মেম্বার গুলার রেজিস্ট্যান্স ক্যাপাসিটি কি, যে পরিমাণ লোড অ্যাপ্লাই হইতে পারে তার থেকে বেশি হইতে হবে বা সমান, লিস্ট সমান হইতে হবে। বেশি হইলে ভালো, বাট লিস্ট সমান হওয়াটা মানে খুবই জরুরি। স্টিল স্ট্রাকচার ডিজাইন করার দুইটা মেথড আছে, একটাকে বলা হচ্ছে এএসডি মেথড, অ্যালোয়েবল স্ট্রেস ডিজাইন মেথড, আর একটাকে বলা হচ্ছে এলআরএফডি মেথড, লোড এন্ড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন মেথড। দুইটা মেথডের নাম মনে থাকবে? জি স্যার স্টিল স্ট্রাকচার ডিজাইন করার কয়টা মেথড আছে? কয়টা মেথড আছে? দুটো আছে। এএসডি মেথড, অ্যালোয়েবল স্ট্রেস ডিজাইন মেথড, আরেকটা কি মেথড? এলআরএফডি মেথড, লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন মেথড। এই দুইটা মেথডের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? এই দুইটা মেথডের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি যখন এএসডি মেথড ইউজ করতেছেন, এএসডি মেথডটা ইউজ করার সময় আপনি জানেন যে একটা স্টিলের একটু আগে যে স্ট্রেস স্ট্রেন কার্ভটা দেখলেন, এতটুকু পর্যন্ত ইলাস্টিক, তারপর ইল্ড পয়েন্ট শুরু হইলো, তারপর হচ্ছে বাড়তে 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 কমলো, এখানে এসে কি হইলো? রাপচার হয়ে গেল। আপনি যখন এএসডি মেথড ডিজাইন করতেছেন আপনি দেখছিলেন কি ইল্ড পয়েন্ট কি, এটা না? জি স্যার আপনি ধরে নেবেন যে আপনার ম্যাটেরিয়ালটা এই ইল্ড স্ট্রেংথের বেশি, এই ইল্ড স্ট্রেংথকে প্রকাশ করা হয় ছোট হাতের এফওয়াই দিয়ে। কি দিয়ে প্রকাশ করা হয়? ছোট হাতের এফওয়াই দিয়ে প্রকাশ করা হয়। আপনি ধরে নেবেন যে আপনার ম্যাটেরিয়ালটা ইল্ড স্ট্রেংথের বেশি, কোন রকমের কোনো লোড নিতে পারবে না। তার মানে আপনি এখানে অ্যালাউ করতেছেন ম্যাটেরিয়ালটাকে কতটুকু লোড নিতে, আপনি মানে আপনি অ্যালাউ করতেছেন, আপনি চিন্তা করে নিচ্ছেন বা আপনি ডিজাইন করার সময় ধরেই নিচ্ছেন যে ম্যাটেরিয়ালটার ম্যাক্সিমাম স্ট্রেস টেকিং ক্যাপাসিটি হচ্ছে এই ইল্ড স্ট্রেসের সমান। ঠিক আছে? আলটিমেটলি তো সে আসলে শুধু এই ইল্ড স্ট্রেসের সমান না, সে তো আরো বেশি নিতে পারে, সে তো এই পয়েন্ট পর্যন্ত স্ট্রেস নিতে পারে। এই পয়েন্ট পর্যন্ত পারে না স্ট্রেস নিতে? আপনি ধরে নিচ্ছেন কোথায়, আপনি ধরে নিচ্ছেন সে আসলে এতটুকু নিতে পারবে, এরপরে আর নিতে পারবে না। এবং এতটুকু তো আমার ইল্ড স্ট্রেস, এটাকে আবার 0.5 দিয়ে ভাগ করে 0.5 এফওয়াই করে ফেলে, মানে আরো কমায় নেয়। ঠিক আছে? তার মানে আপনি কি করতেছেন এখানে, আপনি আপনার ম্যাটেরিয়ালটা কি পরিমাণ স্ট্রেস নিতে পারবে ওইটাকে মানে ফ্যাক্টর দিয়ে গুণ ভাগ করে কমায় ফেলতেছেন অ্যালোয়েবল স্ট্রেসটাকে। ঠিক আছে? মনে করেন আপনি খাইতে পারেন 5 প্লেট ভাত, কিন্তু আপনি আপনার অ্যালাউয়েবল স্ট্রেস করে দিলেন 3 প্লেট। এখন আপনাকে তো নিশ্চয়ই আর 3 প্লেট কেউ দিবেন, আপনাকে 2 প্লেট দিবে। কিন্তু আপনি কি তার মানে 5 প্লেটের জন্য আপনি সেভ আছেন না? সেভ আছেন? আচ্ছা, আর এলআরএফডি মেথডটা হচ্ছে লোড এন্ড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন। এখানে যেটা করা হয়, আপনার যে এক্সটার্নাল যে লোড গুলো আসতেছে, আর্থকোয়েক লোড, ডেড লোড, লাইভ লোড, তারপর হচ্ছে স্নো লোড, কোন একটা ফ্যাক্টর দিয়ে গুণ করে এই লোড গুলাকে বাড়ায় নেওয়া হয় সেফ থাকার জন্য। আপনি জানেন যে আপনার বাসায় 3 প্লেট বিরিয়ানি আসতেছে, আপনি যদি আগের থেকে পেট খালি রাখেন 5 প্লেটের জন্য, তাহলে আপনি 3 প্লেট অনায়াসে খায় ফেলতে পারবেন, আপনার কোনো বিপদ টাপদ হবে? হবে না। তো এলআরএফডি মেথডে যেটা করা হয়, আগের থেকে লোড গুলাকে বেশি বেশি করে হিসাব করা হয়। ঠিক আছে? আর এএসডি মেথডে ম্যাটেরিয়ালের লোডটাকে বাড়ানো হয় না, ওই ম্যাটেরিয়াল মানে ম্যাটেরিয়ালটা কি পরিমাণ স্ট্রেস নিতে পারবে ওই নেয়ার ক্ষমতাটাকে কমায় ফেলা হয়। কথা কি বোঝা গেছে? জি স্যার এই তাহলে আজকে এতটুকু থাক। আমি আজকে আর মানে যেহেতু প্রথম ল্যাব, আজকে কোনো ক্যালকুলেশন তেমন একটা দেখাবো না, আমি নেক্সট দিন থেকে ক্যালকুলেশন দেখানো শুরু করবো। ঠিক আছে? আপনাদের নেক্সট আবার ল্যাবটা হবে কি বারে বলেন তো? স্যার নেক্সট সোমবার সোমবারে হবে। আর মানে আজকে কোনো ল্যাব রিপোর্ট টিপোর্টও কিছু নাই, কোনো ক্যালকুলেশন যেহেতু আজকে আমি দেখাইলাম না, বাট নেক্সট দিন থেকে কিন্তু ক্যালকুলেশন শুরু করবো, মাথায় রেখে। ওকে স্যার আর আমি যেই পিডিএফটা পড়াচ্ছি বা যেগুলো আমি দেখাচ্ছি সবই হচ্ছে আমি
আপনাদের মেসেঞ্জার গ্রুপ প্লাস হচ্ছে কোথায় এই গুগল ক্লাসরুমের প্ল্যাটফর্মে হচ্ছে আপলোড করে দিব। স্যার আপনি কি স্যার স্কেচআপের কোনো কোর্স করাচ্ছেন? আপনার ইউটিউব চ্যানেলে দেখলাম। স্কেচআপের কোনো কোর্স করাচ্ছি না, ইউটিউব চ্যানেলে হচ্ছে অটোক্যাড ক্লাস নিতেছি। অটোক্যাডে বিভিন্ন জিনিসপত্রের সেকশন, বিমের সেকশন, কলামের সেকশন কাটলে কেমন দেখবো এগুলো বোঝানোর জন্য স্কেচআপে আপনার কিছু ইনবিল্ট রেডিমেড মডেল পাওয়া যায়, যেগুলোর মধ্যে হচ্ছে বিম, মানে বিমের মধ্যে রড কেমনে বাঁধে, কলামের মধ্যে রড কেমনে বাঁধে, এই জিনিসগুলা মানে বোঝানো যায় আর কি ইজিলি 3D দেখাইলে। স্কেচআপে হচ্ছে আপনার ওই বিম স্যার শোনা যায় না স্যার আপনার কথা। শোনা যায়, তুই শুনোস তো? শোনা যায়, ও শোনা যায়। স্কেচআপে হচ্ছে বিম কলাম গুলা ওই জন্য ওইভাবে দেখায় দেখায় মানে ক্লাস নিই আর কি। বুঝতে ও পারছেন? জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, এবার একটু আপনাদের রোল গুলা কল করি, দাঁড়ান একটা মিনিট। ডিজাইন মেথডটারে আজকে আমরা কয় রকম ডিজাইন মেথডের কথা বললাম? স্টিল স্ট্রাকচারের নিশান চাকমা আছেন? নিশান চাক স্যার কথা বলেন না কেন? হ্যালো। হ্যাঁ নিশান, আপনি শুনতেছেন? জি স্যার শুনতেছি স্যার। আচ্ছা, আরসিসি স্ট্রাকচার ইউজ না করে স্টিল স্ট্রাকচার ইউজ করা ভালো কেন? স্টিলেরটা স্যার ওই যে গিয়া এটা লোড নিতে হবে স্যার একটু বেশি। আপনি ঘুমাই গেছিলেন আমার মনে হচ্ছে, আপনার গলা শুনে মনে হচ্ছে আপনি ঘুম থেকে উঠছেন, ঠিক? স্যার একটু দুর্বল লাগতেছিল স্যার। পরের দিন থেকে ঠিক মতো খাওয়া দাওয়া ক্লাস করতে বসবেন যেন দুর্বল না লাগে, ঠিক আছে? Yes, sir. আচ্ছা, রোল নাম্বার 2 আলিফ মাহমুদ আছেন? জি স্যার। আপনি বলেন তো স্টিল স্ট্রাকচার কেন ভালো আরসিসি থেকে? স্যার এটা স্যার একটা স্যার লাইটার, তারপরে স্যার হচ্ছে যে স্যার ফার্স্ট টু আপনার ডিরেক্ট আমার সরাইতে সুবিধা স্যার, তারপরে স্যার আমার লাগাইতেও সুবিধা স্যার, তারপর হচ্ছে স্যার একটু কস্ট বেশি হলো স্যার, আমার স্ট্রেংথ বেশি নেই, জায়গা কম লাগে স্যার। স্পেস Floor বেশি নেয় space না, বেশি মানে আমি পাওয়া যায়। কলাম কলাম ফ্রি অনেক স্পেস পাবো, জি কলাম স্যার, কম লাগবে আর কি। ফ্লোর স্পেস অনেক বেশি পাওয়া যায় স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে রোল নাম্বার 3 আছে, সরি 3 তো নাই, 4 আছে, সত্যজিৎ দেব। জি স্যার। আপনি বলেন তো স্টিল মানে কেন খারাপ ইউজ করা, মানে কি কি প্রবলেম হইতে পারে আরসিসি ইউজ না করে স্টিল ইউজ করলে? স্যার স্যার আগুন ধরলে তখন একটা প্রবলেম হতে পারে। কি হইতে পারে? না না সরি সরি। আগুন ধরলে প্রবলেম হইতে পারে? না না স্যার। আপনি গতকালে কোনো কারণে হসপিটালে গেছিলেন? জি স্যার। কি হয়েছিল? আপনি সুস্থ আছেন নাকি আপনার ফ্যামিলি মেম্বার কেউ কি অসুস্থ নাকি? জি স্যার আমার দাদি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে ইনশাআল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। অসুবিধাগুলো হচ্ছে আপনার স্কিল লেভেল লাগবে, মেইনটেনেন্স কস্ট হাই, জি স্যার। ফায়ার প্রুফ মানে ফায়ার রেজিস্ট্যান্স কম, তাই তো? আর কি কি ছিল প্রবলেম? তাড়াতাড়ি মনীষা ধরবে স্যার, এটা কি বলা যায়? জি স্যার। এটা বলা যেতে পারে। আরো অনেকগুলো প্রবলেম ছিল, স্যার আমি মেইনটেনেন্স খরচ বেশি। ইলেকট্রিসিটি লাগবে স্যার, ইলেকট্রিসিটি লাগবে। ইলেকট্রিসিটি লাগবে। রোল নাম্বার 6 তমা বণিক আছেন? ইয়েস স্যার। তমা, আপনি আমাকে বলেন তো এএসডি মেথড, এএসডি এর পুরা ইলাবোরেশনটা কি? সরি ভুলে আপনি ক্লাস করতেছিলেন নাকি ঘুমাইতেছিলেন, কোনটা? না স্যার ঘুমাই নাই। এএসডি এর পুরা ইলাবোরেশন হচ্ছে আমরা স্টিল স্ট্রাকচার দুইটা মেথডে ডিজাইন করতে পারি, একটু আগে বলছি। একটা হচ্ছে এএসডি, স্যার অ্যালাউয়েবল স্ট্রেস ডিজাইন, আরেকটা কি মেথড? এলআরএফডি এএসডি হচ্ছে কি অ্যালাউয়েবল ডিজাইন। স্ট্রেন্থ। ওই যে লিস্ট দেখা যাচ্ছে জি স্যার। স্ট্রেস ডিজাইন, এএসডি হচ্ছে অ্যালাউয়েবল স্ট্রেস ডিজাইন। আচ্ছা যাই হোক, একটু মনোযোগ দিয়েন ক্লাসে, মানে ঘুমায় না, যেহেতু ল্যাব, মনোযোগ না দিলে আসলে কিছু বুঝবেন না। রোল নাম্বার 7 শরীফুল আলম শাহিন আছেন? Yes, sir. আপনি বলেন তো এলআরএফডি মানে কি? বলেন। Sir, মনে আসছে। আপনি কি করতেছিলেন, ঘুমাইতেছিলেন? না স্যার, স্যার লোড রেজিস্ট্যান্স ভেক্টর ডিজাইন। হ্যাঁ। আচ্ছা, কেউই মানে ঘুমায়েন না, একটু মনোযোগ দিয়েন। লোড রেজিস্ট্যান্স ভেক্টর ডিজাইন।
এটা হচ্ছে এলআরএফডি এর মানে, ঠিক আছে? শফিকুল আলম শাহিন, মনে থাকবে? Yes, sir. আগামী ক্লাস আপনাকে এটা জিজ্ঞেস করলে আপনি আমাকে বলতে পারবেন? অবশ্যই স্যার। আচ্ছা, হাসিবুল ইসলাম রহিম তো আছেন? জি স্যার। আপনি ঘুমান নাই, আপনার গলা পাইছি, ঠিক আছে, অসুবিধা নাই। রোল নাম্বার 10 আছেন মেহজাবিন আক্তার? জি স্যার। আপনি আমাকে বলতে পারবেন যে অ্যালাউয়েবল স্ট্রেস ডিজাইন করার সময় আমরা যে একটু আগে স্ট্রেস স্ট্রেইনের কার্ভটা দেখছি, ওই কার্ভের কতটুকু পর্যন্ত হচ্ছে আমরা কনসিডার করি অ্যালাউয়েবল স্ট্রেস ডিজাইন এএসডি মেথডে? বলতে পারবেন? বলতে না পারলে কোনো সমস্যা নাই, আজকে প্রথম ক্লাস, সবাইকে অ্যাটেন্ডেন্স দিব, জাস্ট মানে একটু মনোযোগ দেওয়ার জন্য বলতেছি আর কি, যে যেন ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন। বলতে পারবেন আপনি? না স্যার। আমরা হচ্ছি এএসডি মেথডে, এই যে আমাদের স্ট্রেস আর স্ট্রেন কার্ভ আছে, মাইল্ড স্টিল মানে লোহার, আমরা দেখছি কার্ভটা কিরকম, এরকম দেখছি, এরকম, এটাকে বলা হচ্ছে ইল্ড পয়েন্ট বলে। তো আমরা হচ্ছে যতটুকু, এই পয়েন্টটাকে ছিল কি, এটা ছিল বি, মানে এতটুকু পর্যন্ত প্রপোর্শনাল, এই পয়েন্টটা ছিল সি, যেখান থেকে ইল্ড পয়েন্ট শুরু হয়েছে। আমরা এতটুকু ধরে নিচ্ছি কি ইলাস্টিক ডিজাইনের মধ্যে আছে বা ইলাস্টিক লিমিটের মধ্যে আছে। আমরা যদি এই এই বি পয়েন্টটাকে ম্যাক্সিমাম ধরে নেই, যে বি পয়েন্টের পরে সে আর মানে সে কিন্তু বি পয়েন্টের পরে আরো অনেকটুকু লোড নিতে পারে, এমন না যে বি পয়েন্টে আসলেই তার কর্মক্ষমতা শেষ, সে কিন্তু এতটুকু লোড নিতে পারতেছে আরো। বাট আমি এএসডি মেথডে কি করতেছি, ধরতেছি সে কি বি পয়েন্টের পরে আর কোনো লোডই নিতে পারবে না, সে বি পয়েন্টেই ফেল করে যাবে। বাট সে কি আলটিমেটলি বি পয়েন্টে ফেল করতেছে? সে তো ফেল করতেছে এই জায়গায় এসে, এই জায়গায় এসে ফেল করতেছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, কিন্তু পুনরায় ফিরে যাওয়ার জন্য স্যার আমরা ওই যে ইলাস্টিক পর্যন্ত ধরে করি। হ্যাঁ, রোল নাম্বার 11 আছেন না? জি স্যার আছি স্যার। আপনারও কিছু জিজ্ঞেস করবো না। রোল নাম্বার 13 আছেন ইরফান করিম রোহান? নাই স্যার। স্যার। ওরা বললেন ও যদি এরকম ক্লাস মিস দেয় ওকে আমি নতুন নাম দিব, বুদ্ধিজীবী। ওরা ক্লাস করতে বললেন, ঠিক আছে? সুযোগ পেলে করবে। ও তো সময় পায় না আসলে, এত ব্যস্ত। ব্যস্ত মানুষ স্যার। ওই যে বললাম না বুদ্ধিজীবী। প্রেজেন্ট দিয়ে দিছে। না, প্রেজেন্ট দিব না, ওরা অ্যাবসেন্ট দিব। ক্লাস না করলে প্রেজেন্ট কেন দিব? স্যার কি দিছিলেন তো তাই। তো এটা শেয়ার হয়ে গেছে, সরি। রোল নাম্বার 14 আছেন? আরে বুদ্ধিজীবী। হাসিনুর রহমান ভুইয়া কি আছে? স্যার ইকো অমনোযোগী স্যার, এরও প্রেজেন্ট কাটে দাও। অন্য ক্লাস থেকে আসবে। জি স্যার, ও তো আবার কালকে ইয়ার ক্লাসের মধ্যে হাইড্রোলজি ক্লাস করছে। স্যার জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আপনি আছেন হাসিনুর রহমান হৃদয়? জি স্যার, মিউট ছিল স্যার একটু স্যার, এই জন্য আমি। আচ্ছা, আপনি আমাকে বলেন স্টিল স্ট্রাকচার ডিজাইন করার মেথড কয়টা আছে? স্যার দুইটা স্যার। কি কি? স্যার কি কি স্যার, নামটা ভুলে গেছি। একটা হচ্ছে এএসডি আর একটা কি এলআরএফডি? এলআরএমডি জি স্যার। ক্লাসে অমনোযোগী স্যার। আপনার কি অ্যাটেন্ডেন্স তুমি তো দিব? খুব মনোযোগী দেখছি, পারো না কিছু। জি স্যার দেন স্যার। আচ্ছা, দিলাম, যান। রোল নাম্বার 16 ফাহাদ হোসেন রিয়ন আছেন? ফাহাদ স্যার। হোসেন রিয়ন কি আছেন? রিয়ন নাই স্যার আছে। রিয়ন নাই স্যার। স্যার আজকে নাই স্যার। রোল নাম্বার 17 ইরেন বিনতে রাহি আছেন? জি স্যার। আপনি আমারে বলেন যে একটা চ্যানেল সেকশন দেখতে কিসের মতো হয়? আমরা আজকে বিভিন্ন টাইপের সেকশনের নাম বলছি, চ্যানেল সেকশন, টি সেকশন, হোয়াইট ফ্লেঞ্জ, আমেরিকান স্ট্যান্ডার্ড ফ্লেঞ্জ, তারপর হচ্ছে পাইপ, তারপর ছিল টিউবুলার শেপ। একটা চ্যানেল সেকশন দেখতে কিসের মতো হয় বলেন তো? বলতে পারবেন না? না স্যার। সি এর মতো হয়, সি সি চ্যানেল সেকশন দেখতে কিসের মতো হয়? সি এর মতো। হোয়াইট ফ্লেঞ্জ হচ্ছে যেটার ফ্লেঞ্জটা এরকম চওড়া থাকবে, এই সেই। আর ওয়েবটা মনে করেন একদম চিকনা। জি স্যার। ফ্লেঞ্জটা কি অনেক চওড়া না? জি স্যার। এটাকে বলা হচ্ছে হোয়াইট ফ্লেঞ্জ। ডাব্লিউ দিয়ে প্রকাশ করে না স্যার? হ্যাঁ, আর আমেরিকান স্ট্যান্ডার্ড ফ্লেঞ্জ হচ্ছে এরকম, মানে অত একটা চওড়া না ফ্লেঞ্জটা। সি সেকশন হচ্ছে কিরকম দেখতে, সি এর মতো। এই আমি কিন্তু এগুলো সেকশন দেখতেছি, এগুলো কিন্তু আসলে এরকম 3 ডাইমেনশনাল দেখলে কিরকম দেখতেন, এরকম পিছনের দিকে লম্বা লম্বা দেখতেন, পিছনের দিকে লম্বা লম্বা দেখতেন এরকম। তারপরে
টিউবটা কিরকম ছিল? মাঝখানে হলো, চারপাশে সলিড স্টিল জি স্যার। টিউব। আর তারপরে কি ছিল? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ছিল কিসের মতো? এল এর মতো। এল এল আরেকটা জিনিস কি ছিল এরকম? টি এটারে কি- সেকশনটা দেখছি স্যার, টি এটারে সেকশন। কি বলছিলাম? এটা তো গেল, এটা সরি, এটা ছিল পাইপ, এটা ছিল টিউব, তাই না? স্যার এটা তো রেক্টেঙ্গুলার মতন লাগে স্যার, এটা টিউব কেমনে হলো যে স্যার? মাঝখানে টিউবের মতো ফাঁকা আছে যে, ও আচ্ছা, এখন টিউব হয়েছে স্যার। হ্যাঁ, মানে টিউবটা কিন্তু গোল ফাঁকা না, ফাঁকাটা চার কোনা ফাঁকাই। আর সলিড বার ছিল কয় রকমের? রেক্টেঙ্গুলার শেপের সলিড বার, সার্কুলার শেপের Circular। সলিড বার। জি স্যার। আমরা তো সার্কুলার শেপের সলিড বার আমরা ইউজ করি না? এই যে রড বা রেইনফোর্সমেন্ট, এটাই তো সার্কুলার স্যার। শেপের সলিড বার। জি আর স্যার। প্লেট পাতলা এরকম, মানে টিনের প্লেট বা পাতের মতো যেগুলো আছে। স্যার বলেন। স্যার একটা কোশ্চেন জানার ছিল। হ্যাঁ বলেন। স্যার মানে এটা হচ্ছে গিয়া এই কোর্সের বাইরে, সেটা হচ্ছে স্যার আমরা তো জানি উড দুই প্রকার, ওই যে পড়াইছিলেন 2-1 এ। আচ্ছা একটা সেকেন্ড, আমি আর দুজনের অ্যাটেন্ডেন্স আছে দিয়ে ফেলি। জি স্যার, জি স্যার। রোল নাম্বার 18 আশিস কুমার রয় আছেন? জি স্যার। আপনি ক্লাস করছেন মনোযোগ দিয়ে স্যার মোটামুটি করছি স্যার। নাকি বন্ধু জন্মদিন খান, কোনটা? স্যার বার্থডে সেলিব্রেট স্যার করছি স্যার, তারপরে স্যার করোনার মোটামুটি মধ্যে বার্থডে সেলিব্রেট করার দরকার আছে? নিরাপদ দূরত্ব পাঁচ বজায় না, করে sorry, রাখা নাই। আপনি মনে হয় এজন্য। ফেসবুকে উইশ করছেন তাই তো? জি স্যার। হ্যাঁ, স্যার মানে এখন প্রভাবিত দিয়ে স্যার। বার্থডে সেলিব্রেট করার দরকার নেই, বাসায় বসে থাকেন। জি স্যার। রোল নাম্বার 20 আছেন? জান্নাতুল তাসনিম নাহার মৌসুম। রোল নাম্বার 20 কি আছেন? এ তো জয়েন করছিল মনে হয়, এখন কি আছে? আচ্ছা আছে স্যার। আমি তো এর, আচ্ছা আছে, আচ্ছা ঠিক আছে। আমি এর আপনাকে হচ্ছে নেক্সট ক্লাসে কোশ্চেন করা হবে, মনে রাখেন। আজকে তাড়াহুড়োর জন্য আপনাকে কোশ্চেনটা করতে পারলাম না। আচ্ছা এবার আমারে, আপনারা যাদের মিটিং লিভ করার ইচ্ছা আছে মিটিং লিভ করে ফেলেন, ক্লাস শেষ। নাইম আপনার যদি কিছু জিজ্ঞেস করার থাকে আপনি করেন। স্যার ওই যে মানে দরজার ক্ষেত্রে স্যার পাল্লা যেগুলো আমরা ইউজ করি স্যার, প্রসেস উড ভালো নাকি স্যার আপনার নরমাল উডের যেগুলো ওইগুলা ভালো স্যার? কোনটা বেটার স্যার? প্রসেস উড বেটার। তাহলে তো ধরা খেল স্যার, কেন স্যার? কারণ হচ্ছে আপনি যদি উডটাকে সিজনিং না করেন বা প্রসেস না করেন, উডের মধ্যে কি থাকবে? পানি থাকবে। আপনি কিন্তু কাঠ থেকে পুরো পরিমাণে সিজনিং যেটাকে বলে পানি বের করে ফেলা, আপনি যদি পানিটা ঠিক মতো বের না করেন তা কাঠ পচার একটা সম্ভাবনা আছে। বাট প্রসেসিং করলে কি হচ্ছে, আপনি হয়তো ট্রিটমেন্ট করে কাঠের ভিতর থেকে সব রকমের ময়েশ্চার গুলা বাইর করে ফেলতেছেন। ঠিক আছে? স্যার এয়ার সিজন করাইছিলাম স্যার, এয়ার সিজন করানো হয়েছিল 2 মাসের মতন, এয়ার কিন্তু সিজন স্যার। হচ্ছে আপনি কি করছেন, রোদে শুকনো অবস্থায় ফেলা রাখছেন তাই তো? জি স্যার। আপনি প্রসেস উড বলতে কি এই যে মানে প্লাইউড যেগুলা, এগুলা বোঝাচ্ছেন? না স্যার, তো স্যার ওই যে আপনার মডার্ন যে ডোর গুলো আছে না আপনার, একদম মানে হ্যাঁ। ভিতরে যে কম্প্যাক্ট, ওই ডোর গুলা বুঝাচ্ছি স্যার। তাইলে মানে নরমাল আপনার সিজনিং যেটা আপনি এয়ার সিজনিং করছেন, জি স্যার। ওইটাতে যেগুলো মডার্ন কম্প্যাক্ট, এটার আপনার ডিউরেবিলিটি বেশি হওয়ার কথা। স্যার কারণ হচ্ছে কি মানে আপনার, আমি যখন কিনতে গেছিলাম দোকানদার আমারে বলতেছিল যে ভাই দেখেন হ্যাঁ, আপনার এই নরমালটা নেন, মানে আপনার ওই প্রসেস ফুড নিয়েন না, ওটার ডিউরেবিলিটি বেশি দিন থাকে না, আপনি নরমালটা নেন, এটা অনেক দিন থাকে। এই জন্য স্যার আমি আপনাকে বললাম যে তো স্যার। দোকানদার যদি আপনাকে বলে থাকে তাহলে তো ঠিক বলছে, কিন্তু আপনি যদি নরমালি চিন্তা করেন ডিউরেবিলিটি বেশি কিন্তু হওয়ার কথা প্রসেসটা, যদি প্রসেসিং ঠিক মতো করে থাকে। স্যার ওইটা আমি খোঁজ নিয়েছিলাম, খোঁজ নিয়ে হ্যাঁ। দেখছি যে শুধু বাংলাদেশে পার্টেক্সই একমাত্র আপনার প্রসেস রুটের ওদের প্ল্যান্ট আছে, কিন্তু পার্টেক্স এখন ডোর অফ করছে, মানে ডোর সেকশন অর্ডার করে না। যার ফলে আমি স্যার নরমাল উডে শিফট হয়েছি, সেগুনে গেলাম। তো হ্যাঁ। সেগুনে যে দেখলাম যে স্যার মানে ওটা এয়ার সিজন করলে পুরো 50% ওয়েট কমে যায়। তখন আমি স্যার একটা ডাউটে ছিলাম যে আমি কি সেগুন নিব নাকি প্রসেস রুট নিব। পরে দোকানদার বললো যে মোস্ট অফ দা টাইম সেগুন আর বার্মাটিক এই দুইটাই আপনার দরজার কাঠ হিসেবে বার্মাটিক, ব্যবহার করে। হ্যাঁ বার্মাটিক এখন নাই, চালান অফ। কিন্তু সেগুন যেটা আছে চিটং টিকটা আপনি নিতে পারেন, ওইটা আর কি কম্পারেটিভলি প্রসেস রুট থেকে বেটার। এই জন্য আপনারা জেনে নিলাম যে স্যার আসলে কি প্রসেস রুটটা ভালো নাকি চিটং টিক ভালো। ভালো, কিন্তু একটা কথা মনে রাখবেন যে সেগুন কাঠের উপরে কোনো কাঠ নাই। ঠিক আছে, আপনি ফার্নিচার বানান,
আর দরজাতে তো সেগুন ইউজ করাটা আসলে অনেক এক্সপেন্সিভ, মানে সবাই আসলে করে না। তো যদি আপনি দরজায় সেগুন ইউজ করতে পারেন বেটার, অবভিয়াসলি বেটার। বোঝা গেছে? ও, বুঝতে পারছি স্যার, এবার বুঝতে আপনি পারছি। প্রসেসর যেটা দেখবেন মানে সেটা কিন্তু আসলে সেগুন কাঠ হবে না, হয়তো নরমাল আম কাঠ, জাম কাঠ এগুলারে প্রসেসিং করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেহগনি কাঠ এগুলা দেয়। এখন আপনার সেগুন কাঠ নরমালি হয়তো প্রসেসিং করে বিক্রি করে না বা লাগে না প্রসেসিং করা, বাট যদি সেগুন কাঠটাকে প্রসেস করতো হয়তো এটা আরো বেটার পারফরমেন্স দিত। বাট নরমালি এমনিতেই সেগুন কাঠের প্রসেসিং করা ছাড়াই যে পারফরমেন্স, মানে ওটার আসলে মানে প্রসেসিং করার কোনো দরকার হয় না। ও আচ্ছা আপনাদের আচ্ছা, এক একটা তাহলে দরজা, স্যার একটা দরজা বুঝতে কত পারছি। করে পড়ছে? স্যার আমার কোর্সে হচ্ছে মানে আমি করাইছি, দরজার মধ্যে আবার ডিজাইন নকশা মকশা আছে? হ্যাঁ ডিজাইন করাইছি, লেকার দিছি, লেকার পেইন্ট করছি, আর হচ্ছে সিএনসি করাইছি। লিকার পেন্ট তো হচ্ছে মানে তেঁতুল কালারের যেটা। না, তেঁতুল কালারও করা যাবে, আবার আমি চাইলে উড কালারও করতে পারবো, তো আমি উড কালার হ্যাঁ, দিছি আচ্ছা আর সিএনসি ডিজাইন করাইছি। আর হ্যাঁ, হচ্ছে একদম মানে মরা যেটা দের বলে, মরা দের, হ্যাঁ, আপনার বুঝছেন, মরা দের হ্যাঁ, সহ হ্যাঁ, এক সাইড করছি, ডিজাইন করছি। প্রতিটাতে গেছে হচ্ছে গিয়ে আপনার 21,500। 21,500 করে গেছে। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ঠিক আছে। তাইলে আপনাদের সাথে তাহলে আজকে ক্লাস এখানে শেষ। নেক্সট হচ্ছে আবার কি বারে? স্যার হ্যাঁ, কালকে থিওরিটিক্যাল ক্লাস আছে, কালকে থিওরিটিক্যাল ক্লাস আছে। বলেন বলেন। স্যার হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে স্যার। কোশ্চেন যদি কাজের হয় তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। স্যার ওই যে আমরা যে অনেক সময় পাইলিং করে না, অনেক রাস্তার অনেক ভিতরে স্যার, নিচে গোল হ্যাঁ, গোল স্যার, হ্যাঁ, ওগুলা পরে হ্যাঁ। উঠাই ফেলে কেন স্যার? ফাইলিং উঠায় ফেললে কই আপনি দেখছেন? মানে গোল গোল অনেক নিচে ও অনেক আচ্ছা আচ্ছা পাথরের আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনাকে আমি মুখে বলি, এটা আমি খুলে বলছি তো, মানে আবার লাগাইতে গেলে টাইম লাগবে। যেটা জি হচ্ছে স্যার। আপনার অনেক সময় মাটি যে জায়গায় আপনি ফাউন্ডেশন করবেন, ওই জি স্যার। মাটিগুলো হচ্ছে লুজ থাকে, মাটিগুলো হচ্ছে মানে একদম ঝুরঝুরে থাকে। মানে মাটিগুলা আপনি দেখবেন যে মাটি গর্ত করার পরে চারপাশ থেকে মাটি পড়ে গিয়ে আবার ওই গর্তটা ফিল আপ হয়ে যাচ্ছে। তো আমার টার্গেট থেকে যে মাটিগুলোকে আমি টাইট বানাবো। আপনি যদি কোনো কিছুর মধ্যে কোনো একটা ফাঁকা জায়গার মধ্যে জোর করে কোনো কিছু ঢুকান, জায়গাটা কি টাইট হয়ে যায় না? জি স্যার। আমি যদি মাটির মধ্যে জোর করে পাইল ঢুকাই, চারপাশের মাটিগুলো অনেক শক্ত হয়ে যায়, তখন ওটার উপরে বিল্ডিং করা ইজি হয়। তো মাটিটাকে আমি একটা টেম্পোরারি সময়ের জন্য এরকম টাইট বানানোর জন্য পাইলিং করে টাইট বানানো হয়, টেম্পোরারি পাইলিং। এটার উপরে কনস্ট্রাকশনের কাজটা হয়ে গেলে ওই পাইলিং গুলো আবার সরাই ফেলে। ও স্যার। জি স্যার। স্যার এটা কি মাটি থেকে শক্ত করার জন্য স্যার? মাটিটাকে শক্ত করার জন্য। জি স্যার। ঠিক জি আছে, স্যার, তাহলে বুঝতে- ক্লাস আজকে এখানে শেষ করি। জি স্যার। আচ্ছা, ইনশাল্লাহ কালকে আমাদের কি ক্লাস আছে? ট্রান্সপোর্টেশন ক্লাস আছে 11:30টার সময় শুরু করবো ইনশাল্লাহ। দেখা হবে কালকে, আবার কথা হবে ইনশাল্লাহ কালকে। খোদা হাফেজ। জি স্যার। আল্লাহ হাফেজ।